আসসালামু আলাইকুম। সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম আজকের এই ক্লাসে। আশা করি সব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ক্লাসের পরে আপনারা আরো বেশি ভালো হয়ে যাবেন। আমরা গত ২-১ দিন আগে আমরা বেসিক ইলেকট্রনিক্স এর উপর একটা লাইভ ক্লাস দিয়েছিলাম। সো আজকে তারই ধারাবাহিকতায় আরেকটা লাইভ ক্লাস দিতে আসছি এবং আজকের ক্লাসে আমরা যা করব, প্রত্যেকটা প্রশ্নই পরীক্ষায় আসার মতো বা বলতে পারেন যে আসবেই এরকম টাইপের কিছু কোশ্চেন পড়ব এবং খুবই মানে কম সংখ্যক কোশ্চেনের মাধ্যমে আমরা আজকের ক্লাসটি শেষ করব। তো কম সংখ্যক কোশ্চেনের কথা কেন বললাম, আমরা হয়তো বা রচনামূলক আজকের ক্লাসে 8টা রচনামূলক আপনাদেরকে দিতে পারি এবং হচ্ছে 10 থেকে 12টা সংক্ষিপ্ত এবং 10-12টা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমি আজকের ক্লাসে আপনাদেরকে দিয়ে দিব। ওকে, সো এই যে যে কথাগুলো বললাম, যারা হচ্ছে পাশ নিয়ে টানাটানিতে আছেন যে পাশ করব কিনা এরকম একটা সিচুয়েশন আছেন, সো তাদের জন্য আজকের এই ক্লাসটা অনেক বেশি মাত্রায় ইফেক্টিভ হবে। আজকের একটা ক্লাস করেই বা আমরা আজকের এই ক্লাসে যে বিষয়গুলো আপনাদেরকে দিব সেই বিষয়গুলো যদি আপনি ভালো করে পড়তে পারেন, তাহলেই পরীক্ষার মধ্যে পাস নিশ্চিত করবেন এবং ভালো একটা রেজাল্টও করতে পারবেন। ঠিক আছে, সো আজকের ক্লাসে আমি যে 8টা রচনামূলক দিব, এখান থেকে মিনিমাম 5টা রচনামূলক প্রশ্ন আপনাদের পরীক্ষা কমন পড়বে ইনশাল্লাহ। এবং সংক্ষিপ্তর ক্ষেত্রে 8 থেকে 9টা সংক্ষিপ্ত কমন পড়বে এবং অতি সংক্ষিপ্তের ক্ষেত্রে সেম ভাবে 8 থেকে 9টা অতি সংক্ষিপ্ত কোশ্চেন আপনার পরীক্ষায় কমন পড়বে। সো খুবই গুরুত্বপূর্ণ একটা লাইভ ক্লাস হতে যাচ্ছে। আশা করি আজকের এই লাইভ ক্লাসটা আপনারা অনেক বেশি মাত্রায় এনজয় করবেন। ঠিক আছে, সো আপনাদের সাথে সাথে আমি এনজয় করব। সো আমরা সবাই মিলে শিখবো ইনশাল্লাহ। আজকে আমাদের টার্গেটটাই হবে সবাইকে নিয়ে একসাথে শেখার। সো আশা করি সবাই যুক্ত হয়ে যাবেন এবং যারা চাচ্ছেন যে আপনাদের ফ্রেন্ড সার্কেল আপনাদের সাথে ক্লাস করুক, সো তারা সবাই চাইলে আপনাদের ফ্রেন্ড সার্কেলকে আমাদের এই ক্লাসে যুক্ত করতে পারেন মেনশন দিয়ে, অথবা আপনি এই ক্লাসটা যদি হারাতে না চান সেক্ষেত্রে শেয়ার দিয়ে নিজের প্রোফাইলে রেখে দিতে পারেন। ঠিক আছে, সো অনেকেই যুক্ত হয়ে গেছেন, যারা যারা যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি আজকের ক্লাসটি করার পরে আপনি অনেক বেশি মাত্রায় স্যাটিসফাইড হবেন। যে ক্লাসটার অপেক্ষায় এতদিন ছিলেন, সো সেই ক্লাসটাই আজকে হতে যাচ্ছে। সবাই একটু প্রথমত কমেন্ট করে জানাবেন যে আপনারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা, বুঝতে পারতেছেন কিনা, কোনো প্রবলেম হচ্ছে কিনা। সো এই বিষয়গুলো একটু আমাকে বলবেন। প্রান্ত, সিফা, তাসিম জাহান, অসংখ্য লোক আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। জাহিন আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, আশামণি যুক্ত হয়েছেন। আহ মাশাআল্লাহ, সবাই যুক্ত হয়ে গেছেন, অনেকে যুক্ত হচ্ছেন, এটা দেখে খুব ভালো লাগতেছে। সো আপনাদের যে এই যে আগ্রহ, এই আগ্রহটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারেন ক্লাসের, আশা করি আপনি পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করতে পারতো। ঠিক আছে, সো আজকের ক্লাসটা কিন্তু খুবই ইউনিক এবং খুবই শর্ট সাজেশন বেসড একটা ক্লাস হতে যাচ্ছে। আজকের ক্লাসে যা বলবো পরীক্ষা আসলেও লিখবেন, না আসলেও লিখবেন। ঠিক আছে, সো দেখবেন আমাদের ছোটবেলায় আমরা যখন এসএসসি তে বা ধরেন 8-9-এ যখন কোনো স্যার একটা প্যারাগ্রাফ দিত, যে বলতো যে পরীক্ষায় আসলেও লিখবা, না আসলেও লিখবা, এরকমই তো বলতো, তাই না? সো আমি আজকের ক্লাসে সেই কথাটাই বলতেছি। কিছু কিছু কোশ্চেন দিব রচনামূলক, যে কোশ্চেনগুলো পরীক্ষা আসবে এবং না আসলে আপনি পরীক্ষায় লিখে আসবেন, এরকম ক্যাটাগরি। আচ্ছা, ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও। ঠিক আছে, তাহলে স্যার আমি আর দেরি করতে চাচ্ছি না, আমি সরাসরি আমাদের ক্লাসে চলে যাচ্ছি। So, আজকে আমরা আলোচনা করব বেসিক ইলেকট্রনিক্স এবং এখান থেকে পরীক্ষায় শতভাগ কোশ্চেন আপনাদের পরীক্ষায় কমন থাকবে ইনশাল্লাহ। আমরা বেসিক ইলেকট্রনিক্স এর আজকের ক্লাসে প্রথমত যে বিষয়গুলো বলে দিব বা প্রথমত যে বিষয়গুলোর উপর প্রাধান্য দিব সেটা হচ্ছে রচনামূলক প্রশ্ন। আমরা প্রথমত আজকে রচনামূলক প্রশ্ন যেগুলো আসার মতো সেগুলো আপনাদেরকে বলে দিব ধাপে ধাপে। তারপরে হচ্ছে স্যার সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে, সংক্ষিপ্ত প্রশ্ন এইগুলো বলে দিব। আসলে বেসিক ইলেকট্রনিক্স এর একটা সুবিধা হচ্ছে কি, প্রশ্ন সংখ্যা সীমিত। মানে বলা যায় যে এখান থেকে পরীক্ষায় যদি প্রশ্ন আসতে হয় তাহলে এইখান থেকে আসতে হবে, এরকম একটা সিচুয়েশন হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে। আমরা প্রথমত একটু রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, আমাদের রচনামূলক গুলা কি কি আসতে পারে স্যার, একটু যদি আমি ব্রিফলি আলোচনা করার চেষ্টা করি। যে প্রথম অধ্যায় থেকে আমাদের হচ্ছে সোল্ডারিং নিয়ে প্রশ্ন একটা থাকতে পারে। কালার কোডের একটা ম্যাথ স্যার এটা থাকবে 100% শিওর। ঠিক আছে, কালার কোডের একটা ম্যাথ 100% শিওর থাকেন যে পরীক্ষা আসবে। তারপরে যদি আসি, তারপরে হচ্ছে পিএনপি জাংশন ট্রানজিস্টরের কথা বলি। ট্রানজিস্টর থেকে একটা প্রশ্ন আমাদের থাকবে, জাংশন থেকে একটা কোশ্চেন থাকবে, বিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ এটা থাকবে, তারপর হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই, ঠিক না? সো এই ধরনের কিছু কোশ্চেন থাকবে। তাহলে চলেন আমরা প্রথমত একটু রচনামূলক প্রশ্নগুলো নিয়ে বলি বা কোন সকল প্রশ্ন আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা একটু আপনাদেরকে বলে দিই।
আর আপনারা যদি আমাদের এই সুপার সাজেশনটা পেতে যান, যে সুপার সাজেশনের উপর বেস করে আমরা আজকের লাইভ ক্লাসটা করতে যাচ্ছি, এই সুপার সাজেশনটা যদি চান যে না আপনি আপনার হোক বা আপনি পেতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের কোর্সে যুক্ত হতে হবে। এই মুহূর্তে খুবই দুর্দান্ত একটা অফার চলতেছে আপনাদের জন্য পরীক্ষাকে সামনে রেখে। সো আপনারা চাইলে সেই অফারে যুক্ত হতে পারেন। আর আমাদের কোর্সে যুক্ত হওয়ার জন্য আমাদের পেজে আপনি এসএমএস করতে পারেন, অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারেন, অথবা হচ্ছে আপনি প্লে স্টোর থেকে আমাদের অ্যাপসটা ইনস্টল করে সেখান থেকে কোর্সটা ক্রয় করতে পারেন। ঠিক আছে, নামমাত্র মূল্যে আপনারা কিন্তু এই সুপার সাজেশনটা পেয়ে যাবেন। আমরা সরাসরি একটি রচনামূলক প্রশ্নে যাচ্ছি। ঠিক আছে, তো আমি প্রথমত আপনাদেরকে যে কথাটা বললাম, আমাদের স্যার কালার কোডের রচনামূলক প্রশ্নগুলো যদি একটু বলি। রচনামূলক প্রশ্ন, ঠিক আছে। 1 নম্বর আমি যদি বলি, কালার কোডের একটা ম্যাথ আপনারা করে যাবেন অবশ্যই। কালার কোডের ম্যাথ, এটা পরীক্ষায় থাকার সম্ভাবনা 100%। ঠিক আছে, 100% আপনাদের পরীক্ষায় কালার কোড থেকে একটা ম্যাথ থাকবে, এটা শিওর থাকে। কালার কোডের একটা ম্যাথ থাকবে। আচ্ছা, একটু ওয়েট করেন সবাই। আচ্ছা, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আমি আশা করি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। ঠিক আছে, সো কালার কোড থেকে আমাদের একটা ম্যাথ আসবে, এটা আমি আগেই বললাম। সো চলেন এখন যে সকল রচনামূলক প্রশ্ন আমাদের পরীক্ষায় থাকতে পারে আমি সেটা বলে দিচ্ছি। 2 নাম্বার কি প্রশ্ন দেখেন, 2 নাম্বারটা হচ্ছে আমাদের এনার্জি ব্র্যান্ড ডায়াগ্রাম অঙ্কন করে কন্ডাক্টর সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর ব্যাখ্যা দাও, বিস্তারিত ব্যাখ্যা দাও। ঠিক আছে, অর্থাৎ একটা এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম অঙ্কন করে আপনি কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং হচ্ছে ইনসুলেটর এদের ব্যাখ্যা দিবেন। ঠিক আছে, আচ্ছা, এই গেল 2 নাম্বার, 2টা কোয়েশ্চেন। এরপরে যদি আরো রচনামূলক যাই আমরা স্যার, পিএন জাংশনের কারেন্ট প্রবাহ ফরওয়ার্ড ফরওয়ার্ড ও রিভার্স বায়াস চিত্র অঙ্কন করে ইলেকট্রন
ও হোল প্রবাহ বর্ণনা করো। আচ্ছা, এটা একটা প্রশ্ন এখানে আছে, আর এটার অথবা হিসাবে হচ্ছে বিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ যেটা আছে সেটা আমি এটা বলে দিলাম, বিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ অঙ্কন করো। ঠিক আছে, আপনারা অবশ্যই অবশ্যই পরীক্ষার মধ্যে 100% এই দুইটা থেকে যে কোনো একটা অবশ্যই পরীক্ষায় পাবেন, এটা শিওর বলা যায়। ঠিক আছে, সবাই একটু দেখেন যে আমরা কোন প্রশ্নগুলো গুরুত্ব দিচ্ছি, সেগুলো আপনারা একটু গুরুত্ব সহকারে পড়বেন। জিনার ডায়োড কিভাবে ভোল্টেজ স্টেবিলাইজেশন করে? স্টেবিলাইজেশন চিত্র সহ ব্যাখ্যা করো। ওকে, এই যে একটা কোশ্চেন। এরপরে যদি বলি ডিসি পাওয়ার সাপ্লাই, ডিসি পাওয়ার সাপ্লাই এর ব্লক ডায়াগ্রাম। 6 আলফা বিটা গামা এর মধ্যে সম্পর্ক স্থাপন করো। পিএনপি অথবা এনপিএন জাংশন ট্রানজিস্টরের ডায়াগ্রাম অঙ্কন করে আলফা বিটা গামা এর মধ্যে সম্পর্ক স্থাপন করো, এরকম একটা কোয়েশ্চেন। তারপর হচ্ছে 7 নাম্বার যদি বলি ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার এর কার্যপ্রণালী, এর কার্যাবলী চিত্রসহ ব্যাখ্যা কর। ঠিক আছে, এই যে একটা কোশ্চেন, কয়টা হলো? 7টা হয়েছে না? তারপর আসেন 8 নাম্বার। ভোল্টেজ ডিভাইডার পদ্ধতিতে একটি ট্রানজিস্টর এর বায়াসিং চিত্র সহ ব্যাখ্যা কর। চিত্র সহ ব্যাখ্যা। ঠিক আছে, আর একটা এক্সট্রা কোশ্চেন দেই, সেটা হচ্ছে আরসি কাপলড আরসি কাপলড এমপ্লিফায়ারের আরসি কাপলড মাল্টি স্টেজ এমপ্লিফায়ারের কার্যাবলী
চিত্রসহ। কোন শিক্ষার্থী যদি এই রচনামূলকগুলো পড়ে সে 100% পরীক্ষায় ভালো নম্বর পাবে। এখান থেকে এর বাহিরে রচনামূলক প্রশ্ন আসার কোনো স্কোপ নাই। ঠিক আছে, আমি আপনাদেরকে এখানে যে কয়টা রচনামূলক দিলাম এখান থেকে এর বাহিরে রচনামূলক প্রশ্ন আসার সম্ভাবনা নাই বললেই চলে। আপনি যদি জাস্ট এই 9টা রচনামূলক পড়েন দ্যাটস এনাফ, আর কিচ্ছু লাগবে না। আপনি জাস্ট এই 9টা যদি রচনামূলক পড়েন দ্যাটস এনাফ। ঠিক আছে, কালার কোডের ম্যাথ আসবে, এনার্জি ভেন ডায়াগ্রাম, পিএন জাংশনের, ঠিক আছে, ভিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, জিনার ডায়োড, তারপর হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই, আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক, ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ারের কার্যাবলী, ঠিক আছে, তারপর হচ্ছে ভোল্টেজ ডিভাইডার পদ্ধতিতে ট্রানজিস্টরের বায়াসিং, আরসি কাপল আরসি কাপল মাল্টিস্টেজ এমপ্লিফায়ারের কার্যাবলী। তো এর বাহিরে স্যার এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে না। ঠিক আছে, সো এখানে যে কয়টা প্রশ্ন দিলাম এই কয়টা রচনামূলক যদি সমাধান করতে পারেন, দেখেন 9টা রচনামূলক দিছি, আশা করি এখান থেকে 5-এর অধিক, 5টা আসতে পারে, 6টা আসতে পারে, এমনকি কপাল ভালো থাকলে 7টাও চলে আসতে পারে। ঠিক আছে, সো আশা করি রচনামূলকের একটা সুরাহা হয়ে গেল। আপনারা যারা রচনামূলক নিয়ে ভয় ছিলেন, সো রচনামূলকের জন্য জাস্ট এই 9টা রচনামূলক পড়বেন। রচনামূলক প্রশ্নের জন্য জাস্ট এই 9টা রচনামূলক প্রশ্ন পড়েন, আমি ইনশাল্লাহ পরে আপনাদেরকে এখান থেকে দেখাই দিব। ঠিক আছে, আমি গত ক্লাস অনেকগুলো দেখাই দিয়েছিলাম, যেমন হচ্ছে এই যে পিএন জাংশনের যে ফরওয়ার্ড এবং রিভার্স বায়াসের গুলা এটা দেখাইছিলাম, এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম এটা দেখাইছিলাম, কালার কোডের ম্যাথ দেখাইছিলাম। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা হচ্ছে জিনার ডায়োডের কিভাবে ভোল্টেজ স্টেবিলাইজেশনে কাজ করে, ডিসি পাওয়ার সাপ্লাইয়ের বক ডায়াগ্রাম, তারপর হচ্ছে আমাদের আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক, ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ারের কার্যাবলী, ঠিক আছে, এটা আমরা পড়বো। ভোল্টেজ ডিভাইডার পদ্ধতি একটা ট্রানজিস্টরের কার্যাবলী, আরসি কাপল মাল্টিস্টেজ এমপ্লিফায়ারের। সো এই সকল বিষয়গুলো আমরা ইনশাল্লাহ বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো আলোচনা করব। তার আগে আমরা একটু সাজেশনটা দেখে নিই। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে আমাদের রচনামূলক, এর বাহিরে রচনামূলক আসবে না, এখানে সাইডে লিখে দেন এর বাহিরে রচনামূলক আসবে না। ঠিক আছে, সো আপনি এখানে সাইডে লিখে দিতে পারেন যে রনি স্যার বলছে এর বাহিরে রচনামূলক প্রশ্ন আসবে না। ক্লিয়ার? সো রচনামূলকের জন্য জাস্ট এই 9টা, রচনামূলক প্রশ্নের জন্য জাস্ট এই 9টা, রচনামূলক প্রশ্নের জন্য জাস্ট এই 9টা কোশ্চেন পড়লে না। কি খুশি তো নাকি? আমার আগে আরেকজন বলে দিছে। ঠিক আছে, এখন আমরা একটু সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে যদি কথা বলি, আমরা সংক্ষিপ্ত কিছু কোশ্চেন বলছিলাম দিব, তো দেখি কয়টা হয়। খুব বেশি একটা হবে না। আমি প্রথমে বলছিলাম যে 10-12টা, 10টা তো আসেই, তাহলে 10টার জন্য যদি 15-16টা হয়তো বা হইতে পারে। তো চলেন আমরা 15-16টা, 15 থেকে 16টা রচনামূলক পড়ে নিই। ওকে, চলেন এখন হচ্ছে আমরা একটু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করি, যে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো কি কি পড়তে হবে। ঠিক আছে, নাইম হাসান, ইনশাল্লাহ আমি চেষ্টা করব বোঝাই দেওয়ার জন্য। আগে আপনাদেরকে আমি প্রশ্নগুলো দিয়ে নিই, হ্যাঁ, তাহলে হবে। চলুন এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে একটু কথা বলি। চলুন আমরা এখন একটু সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে কথা বলি। ঠিক আছে, দেখেন সংক্ষিপ্তর জন্য আমরা কি পড়বো। সংক্ষিপ্ত প্রশ্ন, 1 নম্বর, সোল্ডারিং আয়রন কি? সোল্ডারিং আয়রন কি আদর্শ সোল্ডারিং আয়রনের বৈশিষ্ট্য? সোল্ডারিং আয়রনের বৈশিষ্ট্য। একটা গেল, তারপরে
অ্যাক্টিভ ও প্যাসিভ কম্পোনেন্টের একটি তালিকা তৈরি করো। দুইটা হইল না? তারপরে আসেন 3 নাম্বার, পরিবাহী অপরিবাহী এবং অর্ধপরিবাহী পরিবাহী অপরিবাহী এবং অর্ধপরিবাহীর মধ্যে পার্থক্য। এইটা তারপরে পড়া যায় পরিবাহী অপরিবাহী। ফাহিম অবশ্যই স্যার, আমি বুঝাই দিব, চিন্তা করবেন না। ঠিক আছে, একটু ওয়েট করেন, আমি সংক্ষিপ্ত গুলো লিখে নেই। তারপরে জার্মেনিয়াম অথবা সিলিকন এর কোভ্যালেন্ট বন্ড বন্ড চিত্রসহ ব্যাখ্যা। এটা তারপরে দেওয়া যায় ইএন জাংশন ডায়োড এর গঠন চিত্রসহ ব্যাখ্যা। জিনার ডায়োডের কার্যপ্রণালী আসতে পারে। ডোপিং কেন করানো হয়? ডোপিং কেন করা হয়, এর প্রয়োজনীয়তা। জিনার ডায়োড কিভাবে কাজ করে? জিনার ডায়োড কি কিভাবে কাজ করে? ঠিক আছে, তারপরে হচ্ছে কিউ পয়েন্ট কি ব্যাখ্যা করো। ঠিক আছে, নাম্বার 9 সোলার সেলের গঠন। সোলার সেলের গঠন এবং কার্যপ্রণালী। হাফ ওয়েভ ও ফুল ওয়েভের জন্য রিপল ফ্যাক্টরের মান। রিপল ফ্যাক্টর দুইটা প্রমাণ আছে এখানে, দেখবেন হাফ ওয়েভের জন্য, যেমন হাফ ওয়েভের জন্য রিপল ফ্যাক্টর মান হচ্ছে রিপল ফ্যাক্টর। ঠিক আছে, হাফ ওয়েভের জন্য আমাদের রিপল ফ্যাক্টর হচ্ছে 1.21, আর ফুল ওয়েভের জন্য একটা মান আছে দেখেন। ঠিক আছে, 0 পয়েন্ট কত জানি 46 না কত। সো এই প্রমাণটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই প্রমাণটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে এই পেজে আমরা 10টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদেরকে দিলাম। ঠিক আছে, 10টা 10টা সংক্ষিপ্ত প্রশ্ন।
10টা সংক্ষিপ্ত, ঠিক আছে। যার যার প্রয়োজন আছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ফুল ওয়েভ রেকটিফায়ারের কাজ, ঠিক আছে। তো আশা করি এটা ক্লিয়ার নাকি? তাহলে এখানে এই যে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন দিলাম, আমি আর 5টা সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদেরকে দিচ্ছি। স্যার 5টা সংক্ষিপ্ত প্রশ্ন কি হইতে পারে? ফিল্টারটা ভালো করে পড়বেন, হ্যাঁ। ফিল্টার, পাই ফিল্টার এর কার্যাবলী। পাই ফিল্টার কিভাবে কাজ করে সেটা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা আমাদের পরীক্ষা থাকতে পারে। অথবা হচ্ছে ফিল্টার সার্কিটের প্রয়োজনীয়তা, ঠিক আছে। ফিল্টার, যে কোনো একটা ফিল্টার থেকে থাকবে, পাই ফিল্টার আজ পড়ছেন না আপনারা। তারপরে হচ্ছে ফিল্টারের প্রয়োজনীয়তা, ফিল্টারের প্রয়োজনীয়তা, ওকে। তারপরে এখানে আমরা পাইতে পারেন আপনারা সিলিকন পরমাণুর, সিলিকনের অথবা হচ্ছে জার্মেনিয়ামের, হ্যাঁ, সিলিকন পরমাণুর অথবা হচ্ছে জার্মেনিয়াম ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। সাধারণ ডায়োড ও জিনার ডায়োডের মধ্যে পার্থক্য, জিনার ডায়োডের মধ্যে পার্থক্য। তারপরে আসেন সাধারণ ডায়োড এবং জিনার ডায়োডের মধ্যে পার্থক্য। লাইট ইমিটিং ডায়োডের কয়টা ফুল মিনিং আসতে পারে? এলইডি অথবা এলসিডি এর পূর্ণরূপ, ঠিক আছে। এলইডি এর কার্যপ্রণালী, এর কার্যাবলী।
এছাড়া যারা ভালো করতে চান তারা আরো কিছু প্রশ্ন করতে পারেন, আমি একটু বলে দিই। এছাড়া যারা আরো ভালো করতে চাচ্ছেন, তো তারা চাইলে এখান থেকে হচ্ছে সি এর এমপ্লিফায়ার অপারেশনে ব্যাখ্যা করো, এই প্রশ্নটা পড়তে পারেন। আর একটা প্রশ্ন সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আদর্শ বায়াসিং পদ্ধতিগুলা কি কি। হ্যাঁ, আদর্শ বায়াসিং পদ্ধতিগুলা কি কি, আদর্শ বায়াসিং পদ্ধতিগুলা কি কি, কত প্রকার ও কি কি। কমন বেস এমপ্লিফায়ারের লিকেজ কারেন্ট টেনে করো, ঠিক আছে, কমন বেস এমপ্লিফায়ারের লিকেজ কারেন্ট। আর এখানে আপনারা সংক্ষিপ্তর মধ্যে অবশ্যই দুই একটা ম্যাথ পাবেন, ঠিক আছে। আমি একটু বলে দিই, আপনাদের অবশ্যই এখানে একটা ম্যাথ পাবে, হ্যাঁ, একটা ম্যাথ আসবেই, ঠিক আছে, এখানে ম্যাথ আসবেই। এবং ম্যাথগুলা কোন অধ্যায় থেকে আসবে সেটা আমি একটু বলে দিই। ম্যাথগুলো আসবে হচ্ছে আপনাদের সপ্তম অধ্যায়ের যে ম্যাথগুলো আছে, সপ্তম অধ্যায় ট্রানজিস্টরের বৈশিষ্ট্য, এই অধ্যায় থেকে আপনাদের হচ্ছে ওই যে বেস কারেন্ট ইমিটর কারেন্ট বের করার যে ম্যাথগুলা, বেস কারেন্ট ইমিটর কারেন্ট বেস বের করার যে ম্যাথগুলা, সেই ম্যাথগুলো আপনাদের পরীক্ষায় থাকবে, ঠিক আছে। তো এখানে এই যেরকম কিছু প্রমাণ আছে আমাদের, বলি একটু। যেমন ধরেন বিটা ইজ ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই 1 - আলফা, সেরকম কিছু প্রমাণ আছে না আমাদের। এই প্রমাণগুলো কইরা যান, এই প্রমাণ তো অলরেডি আমি দিয়ে দিচ্ছি, তারপরে এখানে দিলাম। সো এই সূত্র রিলেটেড, অর্থাৎ এই যে আমরা একটা সূত্র জানি, ইমিটর কারেন্ট ইজ ইকুয়াল টু বেস কারেন্ট প্লাস হচ্ছে আমাদের কালেক্টর কারেন্ট, এই সূত্র রিলেটেড ম্যাথ আপনাদের পরীক্ষায় থাকবে, ঠিক আছে। সো এই হচ্ছে আপনাদের সংক্ষিপ্তর সাজেশন, ঠিক আছে, এই হচ্ছে আপনাদের সংক্ষিপ্ত প্রশ্নের একটা সাজেশন। এই যে। তো সংক্ষিপ্তর জন্য এই পাশে কয়টা স্যার দিলাম, 5-6টা দিলাম অবশ্যই, 6টা। আর এই পাশে দিলাম কয়টা স্যার, এই পাশে দিলাম আমরা 10টা কোশ্চেন। তো এই 10টা কোশ্চেন পড়লে এনাফ, এই 10টা আর ওই স্যার হলো 6টা, 16টা। তো এই 16টা যদি আমরা সংক্ষিপ্ত পড়ি, আশা করি আমাদের পরীক্ষায় 100% কমন আসবে, ঠিক আছে, আশা করি আমাদের পরীক্ষায় 100% কমন আসবে, ঠিক আছে। কথা কি ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, যদি কারো কোনো কোশ্চেন থাকে। এই হচ্ছে সংক্ষিপ্ত। আর এই পাশে হচ্ছে আমাদের এই যে আরো কয়েকটা সংক্ষিপ্ত। পাই ফিল্টার ভেরি মাচ ইম্পর্টেন্ট, সিলিকন বা জার্মেনিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস প্রতিবারই পরীক্ষা আসে, ঠিক আছে, সাধারণ ডায়োড জিনার ডায়োডের মধ্যে পার্থক্য। তো আমি মনে করি যে সংক্ষিপ্ত গুলা দিলাম এখান থেকে, মানে 10টাই হয়তো কমন পড়তে পারে, বাট আমি 10টা বলবো না, মিনিমাম 8টা সংক্ষিপ্ত কমন পড়বে, হ্যাঁ। সো মিনিমাম এখান থেকে আপনাদের 8টা সংক্ষিপ্ত প্রশ্ন কমন পড়বে। তো যারা বেসিক ইলেকট্রনিক্স নিয়ে চিন্তায় ছিলেন, সো তাদের জন্য এই হচ্ছে আমার একটা কি বলা যায় সুপার ডোজ বলা চলে। সো এই ডোজটা যদি কমপ্লিট করতে পারেন, বেসিক ইলেকট্রনিক্সে ভালো রেজাল্ট করতে পারবেন। সো অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে, আচ্ছা, যারা স্ক্রিনশট নেবেন আমি একটু বলে দিই, স্ক্রিনশটটা নিয়ে নেন, আমি একসাথে দেখাই দিচ্ছি। তো এই হচ্ছে আপনাদের রচনামূলক 10টা, হ্যাঁ 10টা রচনামূলক, এখানে 10টা রচনামূলক দেওয়া আছে, সেই 10টা রচনামূলক প্রশ্ন পড়ে নেবেন। 10টা রচনামূলক একটু স্ক্রিনশট নিয়ে নেন। এই হচ্ছে আমাদের 10টা রচনামূলক কোয়েশ্চেন, ওকে। তারপরে এই হচ্ছে আমাদের 10টা সংক্ষিপ্ত, এই হচ্ছে আমাদের 10টা সংক্ষিপ্ত, ঠিক আছে, এই হচ্ছে আমাদের 10টা সংক্ষিপ্ত প্রশ্ন, এই হচ্ছে আমাদের 10টা সংক্ষিপ্ত প্রশ্ন। আর এই হচ্ছে 6টা সংক্ষিপ্ত। অতি সংক্ষিপ্ত গুলা একটু নিজে পড়ে নেবেন, অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি আর বলতেছি না, অতি সংক্ষিপ্ত গুলা নিজে পড়ে নেবেন, যেহেতু একদম সহজ সহজ কোশ্চেন থাকে, এখানে আর কি এমন কোশ্চেন থাকবে। অতি সংক্ষিপ্তের জন্য আপনারা আমাদের ডাইজেস্টের মধ্যে যে 30-35টা অতি সংক্ষিপ্ত দেওয়া আছে, তো আশা করি এই 30-35টা যদি অতি সংক্ষিপ্ত কেউ পড়তে পারেন, তার জন্য এই মানে অতি সংক্ষিপ্ত এনাফ, ঠিক আছে। 8টা অতি সংক্ষিপ্ত আপনি অনায়াসে এখান থেকে কমন পাবেন। তো অতি সংক্ষিপ্তের ব্যাপারে আমি কোনো সাজেশন দিচ্ছি না, সো আমি যে দিয়ে দিলাম এই ডি পড়েন, ইনশাল্লাহ কাজে লাগবে, ঠিক আছে। তো চলেন এখন আমরা হচ্ছে একটু রচনামূলক গুলো দেখে আসি। রচনামূলক গুলো আমি গত ক্লাসে মেবি আপনাদেরকে হচ্ছে, আমরা এই কোশ্চেনটা একটু সমাধান করি, আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক স্থাপন করা, হ্যাঁ, এটা নিয়ে একটু যদি কথা বলি, আলফা বিটা এবং গামার মধ্যে সম্পর্ক। তারপরে আমরা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার নিয়ে আলোচনা করব, ভোল্টেজ ডিভাইডার, ট্রানজিস্টরের বায়াসিং, চিত্র সহ আলোচনা করব, ঠিক আছে। তো চলেন আমরা আলফা বিটা গামা এর মধ্যে সম্পর্কটা আলোচনা করি, আলফা বিটা এবং হচ্ছে গামা।
এর মধ্যে সম্পর্ক। দেখেন আলফাটা কি আসলে কমন বেস ট্রানজিস্টর। এর ক্ষেত্রে আমরা বলতে পারি আলফা হচ্ছে কারেন্ট গেইন হচ্ছে আলফা হচ্ছে আইসি ডিভাইডেড বাই আই। ঠিক আছে, তারপর হচ্ছে স্যার কমন ইমিটর ট্রানজিস্টরের ক্ষেত্রে বিটা সমান সমান কি বলা যায় স্যার? বেস তো নিচেই থাকবে তাই না, আইভি আইসি। অপরদিকে কারেন্ট গেইন ফ্যাক্টর যেটা গামা সমান আমরা কি বলতে পারি স্যার? আইভি ডিভাইডেড বাই আই। সো এরকম আমরা তিনটা সম্পর্ক জানি, আলফা বিটা গামা এর তিনটা সম্পর্ক আমরা জানি, তাই তো? আর যে কোনো ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা একটা বিষয় জানি, সেটা হচ্ছে যে তাদের ইমিটর কারেন্টটা কালেক্টর কারেন্ট এবং হচ্ছে বেস কারেন্ট এদের সমষ্টির সমান, তাই না? অর্থাৎ ইমিটর কারেন্ট ইজ ইকুয়াল টু কালেক্টর কারেন্ট প্লাস হচ্ছে বেস কারেন্ট। আপনি যদি একটা এনপিএন ট্রানজিস্টরের কথা বলেন, ঠিক আছে, একটা এনপিএন ট্রানজিস্টর, এটা ধরেন আমাদের এন, এটা ধরেন পি, ঠিক আছে, এটা ধরেন হচ্ছে আমাদের এন। সেই এনপিএন ট্রানজিস্টরের মধ্যে এটা যদি আমরা ইমিটর বিবেচনা করি, এটা হচ্ছে আমাদের ইমিটর, এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে কালেক্টর। সেই ক্ষেত্রে ইমিটর মধ্যে দিয়ে যতটুকু কারেন্ট প্রবাহিত হবে সেই দুইটা হচ্ছে আমাদের এই যে বেস কারেন্ট এবং হচ্ছে এই যে আমাদের কালেক্টর কারেন্ট, এই দুইটার সমষ্টির সমান। আমরা এটার প্রবাহ কৌশল দেখব সামনে আমাদের যখন আলফা বিটা এবং গামা এর মধ্যে আইভি আই এবং হচ্ছে আইসি এদের মধ্যে যখন সম্পর্ক পূর্ব আমরা আলোচনা করব, তখন আমরা এটা আলোচনা করব। ঠিক আছে, তো এখন আপাতত আমরা এটুকু জেনে নিলাম। তাহলে এখান থেকে আমরা পেলাম কমন বেস ট্রানজিস্টরের ক্ষেত্রে আলফা সমান কত, তারপর হচ্ছে কমন ইমিটরের ক্ষেত্রে এবং হচ্ছে গামা সমান কত, এই তিনটা মান আমরা জানি, তাই না? এবং আরেকটা সার্বজনীন সম্পর্ক, যে কোনো ধরনের ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা এটা জানি যে আইসি ইজ ইকুয়াল টু আইবি প্লাস আই ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইবি। তো এখন এই যে যে সম্পর্কটা আপনি পাইছেন, এই সম্পর্ককে যদি আপনি আইসি দ্বারা ভাগ করেন, আই দ্বারা ভাগ করলেন, তাহলেই কিন্তু স্যার আপনি এই আলফা বিটা গামার মধ্যে সম্পর্কটা পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে প্রথমত আমি এটাকে আইসি দ্বারা ভাগ করে দিই। ঠিক আছে, আমি আইসি দ্বারা ভাগ করে দিই। তাহলে আপনি যদি এটাকে আইসি দ্বারা ভাগ করেন, আই ডিভাইডেড বাই আইসি, পরবর্তীতে আইসি ডিভাইডেড বাই আইসি প্লাস আই বি ডিভাইডেড বাই, দেখেন আমরা সবাইকে কি করলাম স্যার? আইসি দ্বারা ভাগ করলাম। তাহলে ভাগ করলে স্যার দেখেন এখানে আইসি আর আইসি যদি কাইটা দেন, তাহলে এখানে 1 থাকবে, আর এইখানে থাকে কি আইবি ডিভাইডেড বাই আইসি, আইবি ডিভাইডেড বাই আইসি। এখন একটা বিষয় আপনাদেরকে এখানে বলে দিই আমি, আইবি বাই আইসি সমান কত? দেখেন যেখানে বি আর সি আছে এর মাঝে মনে রাখবেন যেখানে বিটার সাথে একটা সম্পর্ক আছে। আমরা একটু আগে পড়েছি যে বিটা সমান সমান হচ্ছে আইসি ডিভাইডেড বাই আইবি। আচ্ছা, যদি এটাকে কোনোভাবে উল্টাই দেওয়া যায়, তাহলে এখান থেকে আপনি পাবেন 1 বাই বিটা ইজ ইকুয়াল টু, তাহলে এই বেস কারেন্টটা উপরে যাবে, কালেক্টর কারেন্টটা নিচে চলে আসবে, তার মানে এইটুকুর ভ্যালুটা হচ্ছে আই 1 বাই বিটা। সো এই যে এখানে আমরা লিখতে পারি 1 বাই বিটা। ঠিক আছে, কথা ক্লিয়ার? এবং এই যে সি বাই ই, এটা সমান সেম ভাবে কি লেখা যাবে? 1 বাই আলফা লেখা যাবে। যেহেতু দেখেন আলফা সমান হচ্ছে সি ডিভাইডেড বাই ই, তাহলে এটা উল্টাই দিলে ইমিটর কারেন্টটা উপরে যাবে, কালেক্টর কারেন্টটা নিচে চলে আসবে, তাহলে সেই ক্ষেত্রে আসবে কি 1 বাই আলফা। তাহলে এটা হচ্ছে 1 বাই আলফার মান, এটা হচ্ছে কার মান? 1 বাই আলফার মান। এখন আপনারা যে কাজটা করবেন স্যার, কি কাজ করবেন? একটু এই পাশে লসাগু করেন, এই পাশে লসাগু করলে হবে বিটা, তাহলে এখানে থাকতেছে বিটা প্লাস 1 লসাগু করলে,
আর এখানে হচ্ছে 1/α। তাহলে এখান থেকে আপনি আলফা সমান কি পান? আলফা সমান পান বিটা ডিভাইডেড বাই বিটা প্লাস 1। এই যে স্যার, আপনি কিন্তু একটা সম্পর্ক পাওয়া গেছেন কার মধ্যে? আলফা এবং বিটার মধ্যে। আমরা আলফা এবং বিটার মধ্যে একটা সম্পর্ক পাওয়া গেলাম। এখন আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে উম পরবর্তী টার্গেট হচ্ছে গামা এবং আলফার মধ্যে একটা সম্পর্ক বের করা। তাহলে আবার আপনি এই সমীকরণটা লিখেন, ট্রানজিস্টরের যে সম্পর্কটা আছে সেটা লিখেন। তাহলে আবার আমরা জানি ইমিটর কারেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কালেক্টর কারেন্ট প্লাস হচ্ছে বেস কারেন্ট। এখন আমরা আই ইমিটর কারেন্ট দ্বারা ভাগ করেন। আগের বার আমরা কালেক্টর কারেন্ট দ্বারা ভাগ করছিলাম, এখন হচ্ছে আমরা ইমিটর কারেন্ট দ্বারা ভাগ করতেছি। তো আপনি যদি ইমিটর কারেন্ট দ্বারা ভাগ করেন, ইমিটর কারেন্ট, ঠিক আছে, সরি, কালেক্টর কারেন্ট দ্বারা ভাগ করেন, তাহলে এখানে হবে আইবি বাই ও আইসি আই ইমিটর কারেন্ট, ঠিক আছে। তাহলে দেখেন, এই যে মিটার কারেন্ট, এই যে মিটার কারেন্ট আমাদের কাটাকাটি গেলে এখানে থাকে 1, আর সি বাই ই মানে হচ্ছে আলফা, আর বি বাই ই। আচ্ছা, গামা সমান যদি কি পাচ্ছেন আপনি এখানে পাচ্ছেন গামা সমান হচ্ছে ইমিটার কারেন্ট ডিভাইডেড বাই হচ্ছে আমাদের বেস কারেন্ট। উল্টাই যদি দেন তাহলে হবে 1/গামা ইজ ইকুয়াল টু আইবি বাই আই ই, ঠিক আছে। এটা পাওয়া যেত নাকি স্যার? তাহলে আমরা কিন্তু এটা কার মান পাইছি বলেন তো? এই যে বেস বাই ইমিটর মান কি? 1/গামা। সেই যে আমরা লিখলাম 1/গামা। এখন একটু সাইড চেঞ্জ করেন, আপনি এই 1/আলফাটাকে এই পাশে নিয়ে আসেন, তাহলে 1 মাইনাস 1/গামা ইজ ইকুয়াল টু আলফা, ঠিক আছে। তাহলে এখানে লসাগু করলে কি থাকে? লসাগু করলে গামা নিচে যাবে আর উপরে থাকবে গামা মাইনাস 1, এটা হচ্ছে আলফার মান। তাহলে আপনি এখানে একটা আলফা মান 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 পাইছেন, এখানে আপনি এই যে একটা আলফার মান পাইছেন, আবার এইখানে এই যে একটা আলফার মান পাইছেন, দুই জায়গায় দুইটা আলফার মান পাইছেন না? তাহলে এখানে আলফা সমান এইটা, আবার এখানেও এটা সমান কি আলফা, তাহলে এটাও আলফার মান, এটাও আলফার মান। তাহলে এই দুইটা সমীকরণকে আমরা যদি একত্রিত করে ফেলি, আমরা যদি কি করে ফেলি স্যার? একত্রিত করে ফেলি। তাহলে একত্রিত করলে এটা দিলেন আপনি 2 নম্বর সমীকরণ, এটা দিলেন আপনি স্যার 1 নম্বর সমীকরণ। তাহলে এখানে লিখবেন 1 নং ও 2 নং কে, বা 2 নং হতে পাই, সহজ কথা, হতে পাই। তাহলে আপনি প্রথমত পাইছেন আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে বিটা ডিভাইডেড বাই বিটা প্লাস 1, আর এখানে পাইছেন কত? গামা মাইনাস 1 ডিভাইডেড বাই গামা। তাহলে এটাই হচ্ছে আলফা, বিটা এবং গামা, এই তিনটার মধ্যে একটা রিলেশন সম্পর্ক স্যার। এই যে, সো আমরা যদি এটার এখন একটা সারমর্ম কথা বলি, যে আসলে কিভাবে আমরা এটা পাইলাম, একটু সারমর্মর কথা বলি। তাহলে সারমর্মটা হচ্ছে, প্রথমত আপনি গেইন ফ্যাক্টর গুলা লিখবেন। আলফা বিটা গামা সমান কি জানেন, ঠিক আছে। আলফা বিটা গামা সমান আপনি কি জানেন সেটা লিখলেন। লেখার পরে ট্রানজিস্টরের যে সম্পর্কটা আছে সেটা লিখলেন, আই সি ইজ ইকুয়াল টু আইবি আই প্লাস আইবি, ও সরি, আই সমান হচ্ছে আইসি প্লাস আইবি, সম্পর্কটা লিখলেন। লেখার পরে প্রথম কাজ হচ্ছে আপনি আইসি দ্বারা ভাগ করবেন, মানে কালেক্টর কারেন্ট দ্বারা আপনি ভাগ করবেন। কালেক্টর কারেন্ট দ্বারা ভাগ করলে আপনি হচ্ছে আলফা এবং বিটা, এই দুটোর মধ্যে একটা রিলেশন পাবেন। আবার আপনি যদি হচ্ছে ইমিটর কারেন্ট দ্বারা ভাগ করেন, ইমিটর কারেন্ট আই দ্বারা ভাগ করেন, তাহলে হচ্ছে আপনি আলফা এবং গামার মধ্যে একটা সম্পর্ক পাবেন। তারপরে দুইটাকেই আলফার সাহায্যে লিখবেন, দুইটাকেই আলফার সাহায্যে লিখে, মানে দুইটা থেকে আলফার মান বের করবেন আর কি। তারপরে তো এই দুইটাকে একত্রিত করে লেখা যায়, যেটা সেটা লিখে দিবেন। তো এটা পরীক্ষা আসবেই, 100% শিওর বলা যায় যে আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক স্থাপন করো, ঠিক আছে। এটা থেকে আপনি রচনামূলকে তো এটাই পাবেন, এবং সংক্ষিপ্ততে, সংক্ষিপ্ততে দেখেন এখান থেকে কত কোশ্চেন আসে। আমি এই যে সংক্ষিপ্ত একটা কোশ্চেনের কথা বলেছিলাম আপনাদেরকে, দেখেন সংক্ষিপ্ত একটা কোশ্চেনের কথা, এই যে স্যার বিটা সমান এই সম্পর্কে কথা বলছে, বিটা, দেখেন। তাহলে এটা আমি কেমনে বের করতে পারি? আমাদেরকে কি বলছে? যে দেখাইতে বলছে বিটা সমান, ঠিক আছে, আমাদেরকে দেখাইতে বলছে আলফা ডিভাইডেড বাই 1 - আলফা, এটা দেখাইতে বলছে না? দেখেন, যখন আপনি এটা প্রমাণ করতে যাবেন, তখন এই জায়গা থেকে কাজ শুরু করবে।
এই যে এই জায়গা থেকে, তাহলে আপনি মান বের করতে পারেন এই জায়গা থেকে। নিচে ঢোকার দোকানে এখান থেকে কাজটা শুরু করে। এই যে যে ওয়ানটা আছে স্যার, এটার এই পাশে নিয়ে আসে, তাহলে এখানে হবে 1/α - 1 সমান 1/β। তাহলে এখানে আপনি পাচ্ছেন আলফাটা নিচে, সো 1 - আলফা থাকবে এই জায়গায় 1/β। এরপর একটু উল্টাই দেন এটারে, উল্টাই দিলে হবে আলফাটা উপরে যাবে, 1 - আলফাটা নিচে আসবে, আর বিটাটা এখানে উপরে চলে যাবে। তাহলে দেখেন তো আমরা বিটা সমান সেই কাঙ্ক্ষিত সম্পর্কটা পাইলাম না স্যার? এক রাতে কতটুকু আর কমন করা যাবে? এক রাতে কতটুকু আর কমপ্লিট করতে পারবেন? আপনাকে কেউ বলছে যে এক রাতে পড়াশোনা করতে? আপনি তো নিজে এক রাতে পড়াশোনা করেন, তাই না? সে এক রাতে পড়াশোনাটা বাদ দেন, অবশ্যই আমি এটা চাই। আমি যদিও আপনাদেরকে একটা সাজেশন দেই, যদি এটা আমার উচিত না, ঠিক আছে, সো তারপর আসলে পারি না। তো এই সাজেশন দেওয়াটা আসলে আপনাদের উচিত না, তার কারণ কি বলি, এটা আপনাদের লাইফেরই ক্ষতি করা। কারণ আপনি যদি পুরো সেমিস্টারটা জুড়ে পড়তেন, আপনাদের বই সম্পর্কে একটা আইডিয়া থাকতো, পুরো বইটা পড়ে পরীক্ষা দিতেন, ঠিক আছে, একটা স্যাটিসফ্যাকশন থাকতো মনের মধ্যে। আর এখন যে পড়ালেখাটা করতেছেন, এটা হচ্ছে চূড়ান্ত পড়ালেখা। স্যার একটা সাজেশন দিছে, এখান থেকে কমন থাকবে জানি, তো সে অনুযায়ী পড়াশোনা করে ভালো রেজাল্ট করা। তো আপনি রেজাল্টটা ভালো হচ্ছে, বাট আপনার মগজ ভালো হচ্ছে না, মানে আপনার মগজের ভিতরে গিলু থাকবে না, জাস্ট রেজাল্ট থাকবে, ঠিক আছে। তো এই পড়াশোনাটা কখনোই কাজে আসে না, এই পড়াশোনাটা বাদ দিবেন। আমার রিকোয়েস্ট আপনাদের সকলের কাছে যে এই পড়াশোনাটা সবাই বাদ দিবেন, সবাই পুরো বইটা বুঝে পড়বেন। বই কেন ভাই, আপনি যাই কিছু পড়েন, বইটা পড়া সবচেয়ে জরুরি। বইটা পড়লে মানে আপনার অনেক কিছু বোঝা যায়, অনেক কিছু শিখা যায়। তো আমি চাই আপনারা শিখেন, বুঝেন, ভবিষ্যতে ইনশাল্লাহ কাজে লাগবে। সো আপনি আজকে হ্যাঁ, কালকে রাত্রেই তো মনে হয় ডুয়েট এডমিশন টেস্টের রেজাল্ট দিল। সো অনেকে দেখলাম চান্স পেলো, অনেকে চান্স পায় নাই। সো এই যে দেখেন এডমিশন টেস্টগুলো যখন হয়, ডুয়েট এডমিশন টেস্ট, এখানে যারা কারা চান্স পায় জানেন? যারা ভালো করে বই পড়ে, যারা প্রথম সেমিস্টার থেকেই সাজেশনের উপর নির্ভরশীল না হয়ে বইটা পড়ে, তারা হচ্ছে স্যার ভালো রেজাল্ট করে, তারা ডুয়েটে চান্স পায়। ম্যাথের যে কোশ্চেন গুলো দেখলাম আমি পরীক্ষার, যে প্রশ্ন ডুয়েট এডমিশন টেস্টের, তো যারা ম্যাথের সাজেশন পড়ছে, তারা ওই ম্যাথে পাশ করতে পারবেন। যাদের ম্যাথে বেসিক ভালো ছিল, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে ভালো বেসিক ছিল, তো তারাই হচ্ছে ওইখানে যে ইন্টিগ্রেশন গুলো আসছে, ডিফারেন্সিয়েশন গুলো আসছিল, এইগুলো তারা আনসার করতে পারবে। তো আমি এই জন্যই বলি স্যার, এক রাতের পড়াশোনাটা বাদ দেন। এক রাতের পড়াশোনাটা বাদ দিয়ে একটু বেসিক সহ পড়েন, বইটা পড়েন, যখন ভালো রেজাল্ট করবেন বই পড়ে, তখন আপনার ভিতরে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে, ঠিক আছে। আমরা যদি এখানে দেখেন এইটা আসলো, এরপরে দেখেন এখানে আরেকটা সম্পর্ক এখান থেকেও আসতে পারে আমাদের, এই যে এটা থেকে দেখেন, এটা থেকে গামার সাথে আলফার একটা সম্পর্ক তৈরি করা যায়। দেখেন কিরকম, দেখেন এখানে এরকম থাকতে পারে প্রশ্নটা। আমি যদি এটাকে একটু চেঞ্জ করি, 1 - আলফাটার এই পাশে আনেন, তাহলে 1 - আলফা ইজ ইকুয়াল টু 1/গামা। উল্টাই দিলে এখানে কি লেখা যাবে, 1/1 - আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে গামা, বা গামা সমান কত, 1/1 - আলফা। এই প্রমাণটাও থাকে, তো এটার চাইতে এটা বেশি থাকে, ঠিক আছে, এই প্রমাণটাই বেশি থাকে। তো দেখছেন একটা প্রমাণই মানে একটা বিষয়কে কত ভাবে ব্যাখ্যা করা যায়। তো আপনি যখন প্রত্যেকটা বিষয় বুঝবেন, তখন এই একটা বিষয়টাকে অনেক ভাবে ডেসক্রাইব করতে পারবেন। তো এটা আমি চাই আমার শিক্ষার্থীরা এটা শিখুক, তাদের মেধা ভালো হোক, তাদের মগজ ভালো হোক, মাথার ভিতরে কিছু থাকুক, শুধু রেজাল্ট না, কিছু থাকুক, ঠিক আছে, এটা আমি চাই। সো কথা না বাড়াই, এরপরে চলুন আমরা পরবর্তীতে যাই। যারা স্ক্রিনশট নেওয়া প্রয়োজন, তারা চাইলে স্ক্রিনশটটা নিতে পারেন, ঠিক আছে। যারা স্ক্রিনশটটা নিতে চাচ্ছেন তারা নিতে পারেন, একটু দ্রুত নিয়ে নেন, আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা আরেকটা রচনামূলকে যাই। ফুলওয়ে ব্রিজ রেকটিফায়ারের কার্যপ্রণালী, ফুলওয়ে ব্রিজ রেকটিফায়ারের কার্যপ্রণালী। এখন আমরা এটা এমন ভাবে শিখবো যাতে সারা জীবনে না ভুলি স্যার, হ্যাঁ। এটা এখন আমরা এমন ভাবে শিখবো যাতে সারা জীবন আমরা না ভুলে যাই। চলেন, একটা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, ব্রিজ রেকটিফায়ার,
কার্যপ্রণালী। একটা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার কিভাবে কাজ করে থাকে স্যার, এটা এখন আমরা জানবো। দেখেন, আমরা ডিসি পাওয়ার সাপ্লাইয়ের কথা যদি বলি, সো ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা কি জানি যে এসি কারেন্টটাকে আমরা ডিসি তে কনভার্ট করতে হবে, তাই তো? এসি কারেন্ট থেকে আপনি একটা স্টেবল ডিসি কারেন্ট পাবেন, 220 থেকে 12 ভোল্ট অথবা 24 ভোল্টের একটা স্টেবল ডিসি পাবেন। তো সেই জন্য আমাদের কিছু ইকুইপমেন্ট লাগে, আপনারা সবাই জানেন, একটা ট্রান্সফরমার লাগে, রেকটিফায়ার লাগে, তাই না? তারপর হচ্ছে ফিল্টার সার্কিট লাগে। সো তো এই যে রেকটিফায়ারের কাজই হচ্ছে একমুখী করবে, ঠিক আছে? আপনি তাকে যে এসি কারেন্টটা দিবেন, যে অল্টারনেটিং কারেন্টটা দিবেন, সেটাকে সে ডিসি অর্থাৎ পালসেটিং ডিসিতে কনভার্ট করবে। তো দেখেন এসি কারেন্টে কেমন হয় স্যার, এসি কারেন্টের ক্ষেত্রে এই যে একটা এসি কারেন্টের যদি আপনি ডায়াগ্রাম অঙ্কন করেন, এসি কারেন্টের ডায়াগ্রামটা হচ্ছে এরকম। আপনি যদি উপরের ডিরেকশনটা প্লাস চিন্তা করেন, নিচের ডিরেকশনটা হচ্ছে মাইনাস। তার মানে আপনার একবার প্লাস, একবার মাইনাস, একবার প্লাস, এইভাবে বারবার দিক পরিবর্তন করে কারেন্টটা ফ্লো হচ্ছে, তাই না? সেই যে বারবার দিক পরিবর্তন করে কারেন্টটা ফ্লো হয়, সেই জন্য এটার নাম হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। আর আপনার কনভার্ট করতে হবে, এখান থেকে আপনি কিসে কনভার্ট করবেন স্যার? একটা একমুখী প্রবাহতে, ডিসি কারেন্টে। এটা হচ্ছে আপনার এসি, এটা হচ্ছে ডিসি। এখন এটা থেকে এটা কেমনে কনভার্ট করতে হবে? এটা থেকে আমরা এটা কনভার্ট করতে পারি এই ফ্লো ব্রিজ রেকটিফায়ারের মাধ্যমে। 100% পারি না, এখানে কিছু রিপল ফ্যাক্টর থাকে, রিপল থাকে, এসির কম্পোনেন্ট থাকে, ঠিক আছে? সো দেখেন এটার কার্যক্রমটা কেমনে হবে। তো শুরুতে আমাদের একটা ট্রান্সফরমার থাকবে, শুরুতে আমাদের কি থাকবে স্যার? একটা ট্রান্সফরমার থাকবে, তাই তো? আচ্ছা, এরকম ধরেন একটা ট্রান্সফরমার। সো আমি এখানে একটা আহ, কি বলা যায়, ফুলে ব্রিজ রেকটিফায়ার অঙ্কন করেছি। সো এখন দেখেন এটা কিভাবে কাজ করে। খেয়াল করেন, যখন এসি কারেন্টটা আপনি ইনপুট দিচ্ছেন, আমরা এসি কারেন্টের জন্য এসি কারেন্টের এই হাফ সাইকেলটা নিয়ে আলোচনা করি। এই যে হাফ সাইকেল, এখানে আমি দুইটা পয়েন্ট চিন্তা করি। ধরেন একটা আমাদের এ পয়েন্ট ধরি, আর একটা হচ্ছে বি। সো পজিটিভ হাফ সাইকেল নিয়ে চিন্তা করতেছি। সো পজিটিভ হাফ সাইকেলের জন্য সাপোজ আমি মনে করি যে এটা হচ্ছে আমার প্লাস, ঠিক আছে? এটা আমাদের প্লাস, আর এটা ধরুন মাইনাস। এরকম চিন্তা করলাম আর কি। চিন্তা করার পরে তাহলে যখন আপনার পজিটিভ হাফ সাইকেলটা এই ব্রিজ রেকটিফায়ারের মধ্যে আপনি ইনপুট দিবেন, তখন স্যার, তখন দেখেন তাহলে এই প্লাসটা স্যার কোথায় আসলো? এই জায়গায় আসলো নাকি? এখানে প্লাস। এখন এখানে প্লাস আসার পরে খেয়াল করেন, দেখেন এখানে চারটা ডায়োড আছে, চারটা ডায়োড আছে, D1 D2 D3 এবং হচ্ছে D4। তো এই চারটা ডায়োডের মধ্যে দেখেন, আচ্ছা ডায়োড আপনারা সবাই জানেন যে ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস, এই বিষয়টার সাথে সবাই হয়তো পরিচিত আছেন। ফরওয়ার্ড এবং রিভার্স, ফরওয়ার্ড কখন? যখন প্লাসের সাথে প্লাস এবং মাইনাসের সাথে মাইনাস, এটা যখন আমরা কানেক্ট করি তখন সেটা ফরওয়ার্ড, এবং উল্টাপাল্টা যখন কানেক্ট করা হয় প্লাসের সাথে মাইনাস, মাইনাসের সাথে প্লাস, তখন সেটা রিভার্স বায়াস হয়। তাহলে দেখেন এখানে এই যে D1 যে ডায়োডটা আছে স্যার, এই D1 ডায়োডের পজিটিভ টার্মিনালের সাথে এই পজিটিভ প্রান্তটাই আছে, তার মানে এটা কিন্তু ফরওয়ার্ড বায়াসে চলে গেছে। বাট এইটা, দেখেন এটা প্লাস, এটি প্লাস, এটা কি? এটা স্যার মাইনাস। তার মানে এটার সাথে এই D4 এর সাথে এটা কিন্তু রিভার্স বায়াস হয়। সো রিভার্স বায়াস বিদায় এই দিকের কারেন্টটা ফ্লো হবে না। সুতরাং এই কারেন্টটা সরাসরি D1 এর মধ্য দিয়ে কোথায় যাবে? এখানে আসলো।
সেখানে আসার পরে দেখেন এই D2টা কিন্তু রিভার্স বায়াস আছে, যার কারণে কারেন্টটা এইদিকে ফ্লো না হয়ে সরাসরি সে লোডের মধ্য দিয়ে যাবে। ঠিক আছে, লোডের মধ্য দিয়া লোডের মধ্য দিয়া সরাসরি এখানে আসলো। তারপরে এ দেখেন D3 যে ডায়োডটা আছে, যে 3 নাম্বার যে ডায়োডটা, এটাও সেম ভাবে কোটাতে আছে স্যার, ফরওয়ার্ড বায়াস আছে। তো ফরওয়ার্ড বায়াসে থাকার কারণে কারেন্টটা এইভাবে সরাসরি আবার ব্যাক করতেছে, সরাসরি আবার সার্কিটে ফিরে আসতেছে, তাই না? সরাসরি সার্কিটে কিন্তু আবার ফিরে আসতেছে। সেই যে দেখেন, তাহলে এখান থেকে পজিটিভ হাফ সাইকেলটা যখন যাচ্ছে, সেই পজিটিভ হাফ সাইকেলটা সরাসরি যখন যাবে, তখন D1টা ফরওয়ার্ড বায়াস পাবে, তারপর সেটা লোডের মধ্য দিয়ে কোথায় আসবে, এই D3-তে আসবে। তখন D3টা আবার ফরওয়ার্ড বায়াস পাওয়ার ফলেই আপনার কারেন্টটা সার্কিটে ফিরে আসবে। ঠিক আছে, তার মানে যখন পজিটিভ হাফ সাইকেলের জন্য D1 এবং হচ্ছে D3 এই দুইটা ফরওয়ার্ড বায়াস পায়, আর D2 এবং D4 যেটা আছে, অর্থাৎ এইটা আর এইটা, এই দুইটা স্যার রিভার্স বায়াস থাকে। সুতরাং এই পথে তখন কারেন্টটা ফ্লো হয় না। ঠিক আছে, তাহলে এই যে পজিটিভ হাফ সাইকেলের জন্য আপনি কিন্তু আউটপুটে এই পজিটিভ হাফ সাইকেলই পাবেন। তাহলে এই যে আমাদের যে পজিটিভ হাফ সাইকেলটা ছিল স্যার, এই পজিটিভ হাফ সাইকেলের জন্য আমি পজিটিভ একটা হাফ সাইকেল আউটপুট পাইলাম। এখন আসেন আমরা এই নেগেটিভ হাফ সাইকেল, অর্থাৎ এই যে এইটুকু, এই নেগেটিভ হাফ সাইকেল নিয়ে চিন্তা করি। যখন নেগেটিভ হাফ সাইকেলটা আপনি ইনপুট দিচ্ছেন, তখন অবশ্যই তার ডিরেকশনে পরিবর্তন করতেছে। তার মানে তখন কিন্তু আপনার এইখানে হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস, এই এ টার্মিনালটা মাইনাস আর বি টার্মিনালটা কি স্যার, প্লাস। এই যেটা প্লাস, যখন আমরা নেগেটিভ হাফ সাইকেলের, তখন এই টার্মিনালটা প্লাস, এটা কি হবে, মাইনাস। তখন খেয়াল করেন তো এই যে পজিটিভ হাফ সাইকেলটা গেল স্যার, নেগেটিভ হাফ সাইকেলটা, সেখান থেকে কারেন্ট যখন D2-তে আসবে স্যার, D2-তে আসলো, আসার পরে 3 নাম্বারটা কিন্তু স্যার রিভার্স বায়াস, তার মানে এই দিকে কারেন্ট ফ্লো হবে না, এটা ফরওয়ার্ড পাইছে, তাই না? যদি এখানে প্লাস, এটাও প্লাস, সেই জন্য D2টা ফরওয়ার্ড বায়াস। তাহলে কারেন্টটা এই দিক দিয়া, এই যে স্যার লোডের মধ্য দিয়ে যাবে, যায় এই জায়গায় আসবে, এই জায়গায় আসার পরে এটা পাইছে ফরওয়ার্ড বায়াস, তো এই দিক দিয়ে কারেন্টটা আবার সার্কিটে ব্যাক করবে। তাহলে এই যে আপনার যে নেগেটিভ যে হাফ সাইকেল, এটার জন্য কিন্তু আপনি আবার কি পাইলেন স্যার, পজিটিভ একটা হাফ সাইকেল একটা আউটপুট পাইলেন, তাই না? তো এই ক্ষেত্রে আমার কি কাজ করবে, এই ক্ষেত্রে এই যে বাকি যে দুইটা ডায়োড ছিল, D2 এবং হচ্ছে D4, এই দুইটা ডায়োড ফরওয়ার্ড বায়াসে থাকবে, এই দুইটা কিন্তু রিভার্সে চলে যাবে। মানে 4টা ডায়োড এখানে থাকে। অর্থাৎ আমরা এই যে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের কথা বলি, এই ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে এই প্রথমত দুইটা ডায়োড ফরওয়ার্ড আছে, মানে পজিটিভ হাফ সাইকেলের জন্য D1 এবং D3 কি কাজ করবে, D1 এবং D3 এই দুইটা ফরওয়ার্ড বায়াসে থাকবে। আবার নেগেটিভ হাফ সাইকেলের জন্য পরবর্তীতে আর বাকি যে দুইটা ডায়োড ছিল, D2 এবং D4, এরা পজিটিভ মানে ফরওয়ার্ড বায়াসে থাকবে। সো এইভাবেই আপনি যত এইখানে কি করেন, পজিটিভ হাফ সাইকেল দেন অথবা নেগেটিভ হাফ সাইকেল দেন, বারবারই তাদের জন্য কি পাবেন, পজিটিভ হাফ সাইকেল আউটপুট পাবেন। ঠিক আছে, তো এইভাবে আমরা এই যে দেখেন একটা অল্টারনেটিং কারেন্ট হতে আমরা কিন্তু কি পাচ্ছি, ডিসি কারেন্ট পাচ্ছি। আর এই ক্ষেত্রে আমাদের কি করা লাগে, একটা ট্রান্সফরমার ব্যবহার করা লাগে। সেটা হচ্ছে স্টেপ ডাউন একটা ট্রান্সফরমার, যার কারণে আমরা 220 ভোল্ট থেকে সরাসরি একটা 12 ভোল্ট আউটপুট পাস করতে পারি। ওকে, সো এখানে দেখেন অবশ্যই এটা কিন্তু ডিসি যেরকম থাকে একমুখী, একটা স্টেবল প্রবাহ থাকে, একটা স্টেবল না, এখানে কিন্তু কি আছে, এসির কম্পোনেন্ট আছে, এখানে এসির কম্পোনেন্ট আছে। সুতরাং এই জন্য এটাকে কি বলা হয়, পালসেটিং ডিসি বলা হয়। ঠিক আছে, তারপরে চলেন আমরা আরেকটা কোশ্চেন দেখি। এটা তো আশা করি ক্লিয়ার নাকি, পারা যাবে না? আশা করি আপনারা এই বিষয়টা এখন থেকে পারবেন। এরপরে দেখি আরো আমাদের কি আছে। আমি আশা করি আপনারা সবাই এই যে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ব্লক ডায়াগ্রাম, এটা তো অঙ্কন করতে পারবেন নাকি? এখানে কিছু কম্পোনেন্ট থাকে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে, সেই কম্পোনেন্ট গুলো অঙ্কন করে দিলেই হবে। ঠিক আছে, ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে কিছু কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্ট গুলা আশা করি অঙ্কন করে দিলেই হবে, তাই না? যদি কেউ চান যে দেখতে, আমি একটু দেখাই দিই ডিসি পাওয়ার সাপ্লাইটার ব্লক ডায়াগ্রামটা। ডিসি পাওয়ার সাপ্লাইয়ের জন্য ব্লক ডায়াগ্রাম এটা একটু দেখাই দিই আপনাদেরকে। আচ্ছা, সোলার সেলের গঠন প্রণালী দেখাবো, এটা কি, আচ্ছা জিনার ডায়োড কিভাবে ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে কাজ করে এইটা দেখাই দিই, যেহেতু এটা এখন চলে আসছে সামনে, সেই জন্য আমরা একটু এটা নিয়ে এখন একটু আলোচনা করি।
জিনার ডায়োড কিভাবে আমাদের ভোল্টেজ রেগুলেটর হিসাবে কাজ করে, আপনি জিনার ডায়োডটাকে কিভাবে ভোল্টেজ রেগুলেটর হিসাবে কাজ করে সেটাই আমরা একটু যদি দেখি। জিনার ডায়োডটা কিভাবে ভোল্টেজ রেগুলেটর হিসাবে কাজ করে। জিনার ডায়োড এমন একটা ডায়োড যেটাতে আমরা কি করি, ডোপিংটা প্রয়োজনের চাইতে বেশি করে থাকি। জিনার ডায়োড হচ্ছে এমন একটা ডায়োড যে ডায়োডের মধ্যে আমরা প্রয়োজনের চাইতে বেশি পরিমাণে কি করে থাকি, ডোপিং করে থাকি, এবং যেটা রিভার্স বায়াসে কাজ করে। ঠিক আছে, তো সেটা হচ্ছে আমাদের জিনার ডায়োড। এখানে খেয়াল করে থাকেন কি বলছে স্যার, জিনার ডায়োড কিভাবে ভোল্টেজ রেগুলেটর অথবা হচ্ছে ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে কাজ করে, অর্থাৎ ভোল্টেজ স্টেবিলাইজেশন করে, ভোল্টেজটাকে স্টেবল রাখে, স্থির রাখে স্যার। অর্থাৎ আপনার ইনপুটে যদি কোনো ভোল্টেজের পরিবর্তন ঘটে অথবা আউটপুটে যদি ভোল্টেজের কোনো পরিবর্তন ঘটে, তাহলে সেই ক্ষেত্রে সে সেটা হইতে দিবে না। ইনপুটে যতই ভোল্টেজের পরিবর্তন হোক, যতই কারেন্টের মানের পরিবর্তন ঘটুক, সে আউটপুটে ভোল্টেজের পরিবর্তন হতে দিবে না, অর্থাৎ লোডে কোনো ভোল্টেজের পরিবর্তন হবে না। সো কোন মেকানিজমের মাধ্যমে সেই ভোল্টেজটাকে স্টেবিলাইজ করে রাখে, স্থির করে রাখে, সেটাই এখন স্যার আমরা একটু দেখবো। আপনারা এখানে একটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের ইনপুট, এই যে ইনপুট, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের আউটপুট, এখানে আমরা আউটপুট, ঠিক আছে, এই আমাদের আউটপুট, ঠিক আছে, আর এই হচ্ছে স্যার আমাদের একটা জিনার ডায়োড। এই যে আমরা একটা জিনার ডায়োড ব্যবহার করছি এখানে, এই হচ্ছে একটা জিনার ডায়োড। তো প্রথমত আমরা এই জিনার ডায়োডটাকে লোডের সাথে প্যারালালে একটা কানেকশন দিই। ঠিক আছে, কথা কি বুঝতে পারছেন? জিনার ডায়োডটাকে লোডের সাথে প্যারালালে একটা কানেকশন দেওয়া থাকে। অপরদিকে স্যার এই জিনার ডায়োডের সাথে একটা রেজিস্টরকে, একটা লিমিটিং রেজিস্টরকে সিরিজে কানেকশন দেওয়া হয়। ঠিক আছে, এই যে একটা রেজিস্টরকে আমরা কি করলাম স্যার, সিরিজে কানেকশন দিলাম। এখন এই যে রেজিস্টরটা এখানে আপনি ব্যবহার করছেন বা একটা রোধ ব্যবহার করতেছেন, এটা একটা লিমিটিং রোধ বা লিমিটিং রেজিস্টর বলা চলে। এটা কেন লিমিটিং? কারণ ইনপুটে যখন বেশি পরিমাণে ভোল্টেজ প্রবেশ করবে, যাতে সে কি করতে পারে, ভোল্টেজটাকে ড্রপ করতে পারে, ড্রপ করে কম পরিমাণ ভোল্টেজ এই জিনার ডায়োডে পাস করতে পারে। সেজন্য এখানে একটা লিমিটিং যে রেজিস্টর আছে সেটা দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে আশা করি এটা বুঝতে পারছেন যে এর সাথে একটা লিমিটিং রেজিস্টর যুক্ত থাকে, যা অতিরিক্ত ভোল্টেজ ড্রপ করে এবং জিনার ডায়োডের মধ্যে কারেন্ট প্রবাহটাকে সীমিত করে রাখে। আশা করি ক্লিয়ার। তাইলে আমরা এই যে জিনার ডায়োডের ক্ষেত্রে জিনার ডায়োডটা রিভার্স বায়াসের সাথে কিভাবে ভোল্টেজ স্টেবিলাইজ করে সেটার আমরা চিত্রটা কিভাবে অঙ্কন করবো স্যার, ইনপুটের সাথে সমান্তরাল একটা রোড কানেক্ট দিব, তারপরে হচ্ছে জিনার ডায়োডটাকে লোডের সাথে প্যারালালে কানেকশন দিতে হবে। তো প্যারালালে কানেকশন দিলে কি হবে, আর এখানে যে আমাদের লিমিটিং রেজিস্টরটা আছে, এই লিমিটিং রেজিস্টরের কাজ হচ্ছে যখন অতিরিক্ত পরিমাণে কারেন্ট বা ভোল্টেজ প্রবাহিত হবে, তখন সে এটাকে কি করবে, ভোল্টেজ ড্রপ করবে, অর্থাৎ সীমিত পরিমাণে কারেন্ট আপনার জিনার ডায়োডের মধ্যে পাস করবে এবং জিনার ডায়োডটা এখানে রিভার্স বায়াসে কাজ করবে। ঠিক আছে, এখানে কি দেখেন এই যে জিনার ডায়োডটা রিভার্স বায়াসে কানেকশন দেওয়া। ঠিক আছে, আপনি যদি এটাকে পজিটিভ টার্মিনাল চিন্তা করেন, নেগেটিভ টার্মিনাল, তাহলে দেখেন এই যে পজিটিভ আর এই যে নেগেটিভ, তার মানে এটা কি আছে, রিভার্স বায়াসে কানেকশন দেওয়া আছে। আমরা জানি জিনার ডায়োডটা রিভার্স বায়াসে কাজ করে। ঠিক আছে, দেখেন যখন আমাদের ইনপুট ভোল্টেজটা বেড়ে যাবে, যখন বেড়ে যায়, তখন অবশ্যই এই যে যে স্যার আমাদের জিনার ডায়োডটা আছে, এই জিনার ডায়োডের মধ্য দিয়ে কারেন্টের প্রবাহটাও বেড়ে যাওয়ার কথা, তাই না? সেখানে কি ঘটবে হচ্ছে যখন আপনি ইনপুটে ভোল্টেজ বাড়াই দিবেন, ইনপুটে যখন ভোল্টেজটা বেড়ে যাবে, তখন ইনপুটের ভোল্টেজটা যখন এই যে সিরিজে সংযুক্ত একটা লিমিটিং রেজিস্টর আছে, এই লিমিটিং রেজিস্টরের কারণে সে অতিরিক্ত যে ভোল্টেজটা থাকবে সেটাকে ড্রপ করে একটা লিমিটেড ভোল্টেজ বা লিমিটেড প্রবাহটা সে জিনার ডায়োডের মধ্যে পাস করবে। ঠিক আছে, এই যে ফলে সিরিজের মধ্যে সেই যে সিরিজ রেজিস্টর যেটা আছে আরএস, এর আরআরই ভোল্টেজ ড্রপ বেড়ে যায় এবং অতিরিক্ত ভোল্টেজ আরএস এ শোষিত হয় বা সে ড্রপ করে দিতে পারে। ঠিক আছে, এর পরবর্তীতে এই যে আমাদের জিনার ডায়োডটা আছে, এই জিনার নিজের আরআরই ভোল্টেজ বিজেডটাকে সে স্থির রাখে স্যার, যেহেতু সেটা প্যারালালে কানেকশন দেওয়া থাকে। সো প্যারালালে কানেকশনের ক্ষেত্রে আমরা কি জানি, প্যারালালে কানেকশন দেওয়ার ক্ষেত্রে, প্যারালাল যে কোনো কানেকশনের ক্ষেত্রে ভোল্টেজটা একই থাকে, বিভব পার্থক্যটা সেম থাকে। ঠিক আছে, যেহেতু আপনি এখানে জিনার ডায়োডটাকে প্যারালালে কানেকশন দিয়ে রাখছেন, সো প্যারালালে কানেকশন দেওয়ার কারণে
আউটপুট ভোল্টেজটা বা জেনারেটর ডায়োডের ভোল্টেজটা স্থির থাকে। ঠিক আছে। আর যদি আমাদের লোড কারেন্টের মানের কোনো পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে কি হবে? ইনপুট স্থির রেখে লোড কারেন্ট কমে গেলে জিনার কারেন্ট ঠিক ততটাই কিন্তু স্যার বেড়ে যায়। ঠিক আছে, ফলে যে আমাদের মোট কারেন্ট প্রবাহটা আছে, অর্থাৎ জিনার কারেন্ট প্লাস লোড কারেন্ট, এই দুইটার সমষ্টিটা কি থাকে? অপরিবর্তিত থাকে। এবং যে আমাদের যে লিমিটিং রেজিস্টর আছে, এটার ভোল্টেজ ড্রপও ঠিক থাকে। ফলে আউটপুট ভোল্টেজ স্থির থাকে এবং এভাবে জিনার ডায়োড ভোল্টেজটাকে স্টেবিলাইজ করে রাখে। মাথায় কিছু ঢুকতেছে না? আচ্ছা চলেন এখন সোলার সেলের গঠন প্রণালী নিয়ে একটু যদি কথা বলি। সোলার সেল, এটা পরীক্ষা আমাদের পরীক্ষা আসতে পারে। সো দেখেন, একটা সোলার সেলের ক্ষেত্রে একটা সোলার সেলের ক্ষেত্রে একটা সোলার সেলের ক্ষেত্রে এখানে অবশ্য এন টাইপটা উপরে দিছে, পি টাইপটা নিচে দিছে। ঠিক আছে, তো এইভাবে দেওয়া যায়। অথবা হচ্ছে আমাদের আমরা যদি বলি, আমি যদি অন্যভাবে একটি চিত্র অঙ্কন করে দেই, উপরে একটা পি টাইপ সেমিকন্ডাক্টরের একটা পাতলা লেয়ার থাকে। তারপরে থাকে হচ্ছে স্যার একটা জাংশন লেয়ার, এটা হচ্ছে আমাদের জাংশন লেয়ার। এরপরে থাকে স্যার একটা এন টাইপ সেমিকন্ডাক্টর। ঠিক আছে। তো যখন সূর্য থেকে এখানে আলোক রশ্মিগুলো আসে, সূর্য থেকে যখন এখানে আলোক রশ্মিগুলো আসতেছে, আলোক রশ্মি যখন আসবে, আসার ফলে আলো মানে কি? ফোটন কণা। তাহলে ফোটন কণাগুলো যখন এখানে আসবে, আসার ফলে আপনার এখানে যে পি টাইপ সেমিকন্ডাক্টরটা আছে, এই পি টাইপ সেমিকন্ডাক্টর গুলো কি করবে? সেই যে ফোটন গুলো আছে, সেই ফোটন গুলাকে শোষণ করবে। ঠিক আছে। তো সেই ফোটন গুলো এখানে আসলো, আইসা এখানে কি করবে? পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে আঘাত করবে। সেই আঘাতের ফলে এন টাইপ যে সেমিকন্ডাক্টর গুলো আছে, এন টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে যে সকল মেজরিটি চার্জ আমাদের ইলেকট্রন আছে, সেই মেজরিটি ইলেকট্রন গুলা সেই ফোটনটাকে শোষণ করবে। ঠিক আছে। তো শোষণ করার ফলে এই এন টাইপ ইলেকট্রন গুলা যে জাংশন লেয়ারটা আছে, এই জাংশন লেয়ারের দিকে দাবিত হবে। অপরদিকে আমাদের এই পি টাইপ সেমিকন্ডাক্টর থেকে যে সকল হোল বা পি টাইপ এগুলো আছে, হোলটা আছে, তারাও ঠিক সেম ভাবে জাংশনের দিকে দাবিত হবে। দাবিত হওয়ার ফলে এই জাংশন লেয়ারের উভয় দিকে কি সৃষ্টি হবে স্যার? একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে। ঠিক আছে, মানে একটা বিভব পার্থক্য তৈরি হবে। তো এই যে যে একটা বিভব পার্থক্য তৈরি হইলো, এই বিভব পার্থক্য তৈরি হওয়ার ফলেই এখানে ইএমএফ ফোর্স তৈরি হয়। এখানে কি তৈরি হয়? ইএমএফ উৎপন্ন হয়। ঠিক আছে। তো এইভাবে মূলত হচ্ছে একটা সোলার সেল আপনার বিদ্যুৎ তৈরি করে। ঠিক আছে, বা কারেন্ট প্রবাহিত হয়। সেই চিত্রটা এখানে দেওয়া আছে। মূলত এটা ফটোভোল্টিক ইফেক্টের মাধ্যমে কাজ করে থাকে। ঠিক আছে। তারপরে আমরা যদি যাই, দেখি, এটা তো আমরা অলরেডি পড়লাম। স্যার এই যে একটা পাওয়ার সাপ্লাই ডিসি পাওয়ার সাপ্লাইয়ের যে ভোল্টেজ ডায়াগ্রামটা, এটা পরীক্ষায় প্রতিবারই আসে, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। তো এখানে দেখেন, একটা ডিসি ভোল্টেজটাকে আপনি যদি এসিতে একটা এসি থেকে যদি আপনি ডিসি পেতে চান, তাহলে আপনাকে কি কি কম্পোনেন্ট লাগবে? একটা ট্রান্সফরমার লাগবে, একটা রেকটিফায়ার লাগবে, একটা ফিল্টার লাগবে, আর হচ্ছে একটা রেগুলেটর লাগবে। ঠিক আছে। তারপর আপনি কি পাবেন? আউটপুট পাবেন, মানে লোডের মধ্যে আপনি আউটপুটটা পাবেন। তো প্রথম কথা হচ্ছে স্যার, এখানে আমাদের কেন হচ্ছে এই ট্রান্সফরমারটা প্রয়োজন? কারণ আমরা সকলে জানি যে আমাদের এসি কারেন্টে ভোল্টেজটা মিনিমাম 220 থেকে 240 এর মধ্যে থাকে, বা আরো বেশি থাকতে পারে। বাট আমরা জানি ডিসি কারেন্টের ক্ষেত্রে ভোল্টেজটা হয় 12 ভোল্ট থাকে, নয়তো বা 24 ভোল্ট থাকে, তাই না? অর্থাৎ 12 বা 24-এর মধ্যে স্টেবল রাখতে হবে। তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে ভোল্টেজটাকে কমাই দিবেন।
সো ভোল্টেজ কমানোর জন্য আমরা এই ক্ষেত্রে একটা ট্রান্সফরমার ব্যবহার করি। ট্রান্সফরমার দুই ধরনের, একটা হচ্ছে স্টেপ আপ আর একটা হচ্ছে স্টেপ ডাউন। তো এই ক্ষেত্রে আমরা স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করি। স্টেপ ডাউন ট্রান্সফরমারটা কি করবে, ভোল্টেজটাকে আপনার কমাই দিবে বাট প্রবাহটাকে বাড়াই দিবে, ঠিক আছে। তো যার কারণে এখানে সে কি করবে, ভোল্টেজটাকে কমাই দিবে। তাহলে ভোল্টেজ কমাই দিল, তাহলে আপনি কি করলেন, প্রথমে এই ট্রান্সফরমারের সাহায্যে ধরেন 220 ভোল্ট যে আপনার ইনপুটটা ছিল সেটা থেকে আপনি 12 ভোল্ট আউটপুটে কনভার্ট করে ফেলছেন। তাহলে ভোল্টেজটা কমানোর জন্য আমাদের কি দরকার স্যার, ভোল্টেজটা কমানোর জন্য আমার হচ্ছে এই ট্রান্সফরমারটা প্রয়োজন। তারপরে আসেন রেকটিফায়ার। রেকটিফায়ারের কাজ হচ্ছে কি, সে একমুখী প্রবাহ করে, তাই না, মানে একমুখী প্রবাহ সৃষ্টি করে। কি করে স্যার, একমুখী প্রবাহ সৃষ্টি করবে। আমরা এই যে একটু আগে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার দেখলাম, ঠিক না, সেখানে সে কি করছে, তা আমার তো প্রথমত ছিল কিরকম দেখেন, আমার প্রথমত ছিল এরকম, আমার প্রথমত ছিল এরকম ছিল, এই যে এরকম একটা এসি ছিল। তো সেটা থেকে আমি কি পাবো, রেকটিফায়ারের মাধ্যমে এরকম একটা পালসেটিং ডিসি পাবো, এরকম একটা পালসেটিং আমরা ডিসি পাবো, ঠিক আছে। এই যে এরকম একটা, অর্থাৎ এটা থেকে এই কাজটাই কি করবে, রেকটিফায়ারের কাজ করবে, ঠিক আছে। এই কাজটাই করবে হচ্ছে আমাদের রেকটিফায়ার, রেকটিফায়ার এই কাজ করে দিবে। তাহলে আপনি রেকটিফায়ার পাইলেন। এখন এই রেকটিফায়ারের মধ্যে কি আছে, এসির কম্পোনেন্ট আছে, এসির কম্পোনেন্ট আছে। সো এসির কম্পোনেন্ট আছে বিদায় এটাকে পালসেটিং ডিসি বলতেছেন আপনি। সো এখান থেকে আপনাকে কি করতে হবে, এসির কম্পোনেন্ট গুলাকে আলাদা করতে হবে, এসি এর যে কম্পোনেন্ট গুলো আছে সেটাকে আলাদা করতে হবে। সো এসির কম্পোনেন্টটাকে আলাদা করার জন্যই, এসির কম্পোনেন্টটাকে আলাদা করার জন্যই আপনি বিভিন্ন ধরনের ফিল্টার ব্যবহার করে থাকেন, ঠিক আছে। সো যেমন পাই ফিল্টার আছে, আমরা নাম শুনছি। সো সেই পাই ফিল্টার ব্যবহার করলে আপনি এখান থেকে এরকম প্রভাব পাবেন, ঠিক আছে, এই রকম একটা এসি ডিসি পাবেন, ঠিক আছে। তারপরও এখানে কিছু কি থাকবে, আমাদের রিপল ফ্যাক্টর থাকবে, ঠিক আছে। এখানে যে রিপল গুলো ছিল সেগুলো দূর করে দিয়েছেন, তারপরে দেখেন আবার কিন্তু কি আছে, তারপরে কিন্তু এসিরও কিছু কম্পোনেন্ট থাকে বা ক্যারেক্টারিস্টিক এরকম থেকে যায়। চল সর্বশেষ আমাদের কি করতে হবে, একটা ভোল্টেজ রেগুলেটর যদি আমরা ব্যবহার করি, দেন আমরা এই ডিসি থেকে একদম একটা স্মুথ ডিসি পাই। তাহলে প্রথমত আমার কিরকম ছিল, এরকম ছিল, তাই না। প্রথমত আমি ট্রান্সফরমারের সাহায্যে 220 ভোল্ট থেকে 12 ভোল্টে কনভার্ট করলাম, 12 ভোল্ট কারেন্টে কনভার্ট করলাম, তাই তো, এটা ট্রান্সফরমার করছে। তারপর আমরা রেকটিফায়ারের সাহায্যে এই এসিটা থেকে এই এসিটা পাইছি, পালসেটিং ডিসি পাইছি। তারপরে এই পালসেটিং ডিসি থেকে পাই ফিল্টারের মাধ্যমে বা ফিল্টার করে রিপল ফ্যাক্টর দূর করে ফিল্টারের মাধ্যমে আমরা এরকম একটা ডিসি পেয়েছি। তারপর এখানে যদি আপনি ভোল্টেজ রেগুলেটরটা যোগ করেন, ভোল্টেজ রেগুলেটরটা যোগ করলে এইরকম একটা স্মুথ ডিসি আপনি পাবেন। সো এই হচ্ছে দিস আর দ্য ফাংশন অফ আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই, ঠিক আছে। সেই হচ্ছে আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই এর যে ডায়াগ্রামটা বলতে পারেন, সেই ডায়াগ্রামটা আশা করি পরীক্ষা আসলে লিখতে লিখতে পারবেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখানে চিত্রগুলো খুব সুন্দর করে দেওয়া আছে, দেখতে পারেন আপনারা, এই যে, ঠিক আছে। এখন আমরা যদি একটা এখানে একটা রচনামূলক আছে আমাদের, স্যার এই যে কোশ্চেনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে ট্রানজিস্টর তিনটার যে কারেন্টের মাঝে সম্পর্ক নির্ণয় করতে বলে, সেটা খুবই ইম্পর্টেন্ট। চলেন এটা নিয়ে একটু কথা বলি এখন আমরা। প্রথমত প্রথমত স্যার এই জায়গায় একটু খেয়াল করেন, এটা মনে করেন আমাদের হচ্ছে একটা এন টাইপ সেমিকন্ডাক্টর, এরপরে আছে স্যার পি টাইপ সেমিকন্ডাক্টর একটা পাতলা লেয়ার, এরপরে স্যার আছে আমাদের একটা, এটা হচ্ছে আমাদের ইমিটর, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইমিটর, এটা হচ্ছে এনপিএন একটা ট্রানজিস্টর, এটা হচ্ছে এন পি এন একটা ট্রানজিস্টর, এটা এখানে আমাদের ইমিটর, এটা বেস এবং এটা হচ্ছে কালেক্টর। সো
এখন আমরা যদি এটাকে একটু দেখেন, হ্যাঁ অবশ্যই জানি না, আমি বুঝাই দিব, একটু ওয়েট করেন। ভোল্টেজ ডিভাইডার পদ্ধতিতে বায়াসিং যে কৌশলটা আছে সেটা অবশ্যই বুঝাই দিব। ভোল্টেজ ডিভাইডার মানে কি, ভোল্টেজটা ভাগ করে আপনি সেটাকে বায়াসিং করলেন। বায়াসিং করা মানে কি, তাকে ডিসি প্রবাহিত করলেন, তাকে রান করানোর জন্য যে আমরা কারেন্ট প্রবাহিত করি সেটাই তো বায়াসিং, তাই না? তো এখানে আপনার একটা চিত্র দেখতে পাচ্ছেন, তো এই চিত্রটার আলোকে আলোচনাটা করি। আহ এখানে এটা হচ্ছে আমাদের বেস, তো এখানে হচ্ছে এটা বেস কারেন্ট পাবেন আপনি এই জায়গায়। আর এখান দিয়ে হচ্ছে আমাদের ইমিটর কারেন্ট, আর এই হচ্ছে আমাদের কালেক্টর কারেন্ট। সো দাঁড়ান দেখি তো চিত্রটা ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। এখানে এই যে আমাদের যে ইমিটর এটা আছে, এন টাইপ সেমিকন্ডাক্টর যে ইমিটরটা আছে, ঠিক আছে, এন টাইপ সেমিকন্ডাক্টর, এটা শুধুমাত্র ফরওয়ার্ড বায়াসে থাকে, ঠিক আছে, এটাকে ফরওয়ার্ড বায়াসে কানেকশন দেওয়া হয়, ঠিক না? তাহলে এই যে এন টাইপ যে সেমিকন্ডাক্টরটা আছে, এই এন টাইপ সেমিকন্ডাক্টরকে আমরা ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে কানেকশন দেই, যার কারণে এই ব্যাটারির নেগেটিভ টার্মিনালটা আপনার কি করবে, এই নেগেটিভ টার্মিনালটা এখানে যতগুলো মেজরিটি চার্জ ইলেকট্রন আছে সেই ইলেকট্রন গুলাকে একটা সামনের দিকে ধাক্কা দিবে, তাই না? সম্মুখ যুগ যাকে আমরা বলি, অর্থাৎ সামনের দিকে ইলেকট্রন গুলা যাবে। তো এখানে কি আছে, এখানে আছে হচ্ছে আমাদের একটা পি টাইপ সেমিকন্ডাক্টর। এখানে আছে কি স্যার, আমাদের একটা পি টাইপ সেমিকন্ডাক্টর। তো পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে মেজরিটি চার্জ কি, হোল। তখন এই যে আপনার যে হোল গুলো আছে, এখান থেকে যতগুলো ইলেকট্রন যাবে এই ইলেকট্রন গুলা সামনের দিকে ধাবিত হবে। সামনে কি আছে স্যার, আমাদের এখানে একটা পিএন জাংশন আছে। সেই পিএন জাংশন বা তার যে বেরিয়ার ভোল্টেজ আছে সেটা অতিক্রম করে যখন এই যে পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে প্রবেশ করবে, তখন সেখানে কিছু ইলেকট্রন এই হোল দ্বারা নিষ্ক্রিয় হয়ে যাবে। হোল দ্বারা কি হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে বেস কারেন্ট সৃষ্টি করবে, ঠিক আছে? তো এখানে মোটামুটি বলা চলে, এখানে মোটামুটি বলা চলে যে 5% মতো কারেন্ট বেসের মধ্য দিয়ে প্রবাহিত হবে। 5%-এর মতো কারেন্ট বেসের মধ্যে প্রবাহিত হবে। তাহলে বাকি যে ইলেকট্রন গুলো আছে স্যার, এই যে কালেক্টর সংগ্রাহক, ঠিক আছে, এই সংগ্রাহকটাকে অনেক বেশি পরিমাণে ডোপিং করানো হয়, যাতে সে বেশি পরিমাণে ইলেকট্রন ক্যারি করতে পারে, যেহেতু সে সংগ্রাহক। যার কারণে কি হয়, এই যে এখানে যতগুলো ইলেকট্রন আসলো সেখানে তো কিছু পজিটিভের সাথে বা হোলের সাথে সে মিশে যাবে, মিশে যায় বাকি যে ইলেকট্রন গুলো থাকবে না স্যার, সেই ইলেকট্রন গুলো পরবর্তীতে এই যে স্যার আমাদের কালেক্টরে চলে আসবে। কালেক্টরে এসে এই আইসি কারেন্ট বা কালেক্টর কারেন্ট সৃষ্টি হতে পারে, ঠিক আছে? এইখানে এই যে আমাদের যে কালেক্টরটা আছে, এই কালেক্টরটাকে দেখেন স্যার, আমরা কি করছি, আমরা রিভার্স বায়াসে কানেকশন দিয়েছি। রিভার্স বায়াসে কানেকশন দেওয়ার কারণ কি স্যার, যাতে এখানে যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রন গুলো কি করে স্যার, এই যে যে আমাদের পজিটিভ টার্মিনাল, এই পজিটিভ টার্মিনাল দ্বারা আকৃষ্ট হয়ে ইলেকট্রন গুলা এই যে সম্মুখমুখে একটা ঝুঁকে থাকে। যদি আপনি এখানে ফরওয়ার্ড বায়াসে থাকতেন, তাহলে এই নেগেটিভ টার্মিনালটা এই ইলেকট্রন গুলাকে তার এই দিকে একটা ঝুঁক সৃষ্টি করতো। সেই যুগটাতে না সৃষ্টি করে সেই জন্য তাকে আমরা রিভার্স বায়াসে কানেকশন দিয়ে থাকি। তো রিভার্স বায়াসে কানেকশন দেওয়ার কারণেই ইলেকট্রন গুলা কালেক্টর দিকে ধাবিত হয়। সেখানে আপনি যদি কারশফের সূত্রটা ব্যবহার করেন, তাহলে কারশফের সূত্র অনুসারে আমরা কি বলতে পারি, কারশফের সূত্র অনুযায়ী
তো এখানে 5% কারেন্ট যদি এখানে বেস কারেন্ট দিয়ে প্রবাহিত হয়, বাকি যে 90 থেকে 95% কারেন্ট থাকে সেটা আপনার কালেক্টর কারেন্টে ফ্লো হয়। ঠিক আছে, তো সেখান থেকে আমরা বলতে পারি আইই প্লাস মাইনাস আইবি বেস কারেন্ট প্লাস মাইনাস কালেক্টর কারেন্ট ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তারপর এখানে যদি আপনি গুণ করেন আইই প্লাসে মাইনাসে মাইনাস আইবি মাইনাস আইসি সমান সমান 0। সো আলটিমেটলি বলা যায় আইই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি। সো এইটা হচ্ছে আমাদের এই যে তিনটার মধ্যে একটা রিলেশন বা সম্পর্ক। সো আপনারা এরকম একটা চিত্র অঙ্কন করে যদি আমি যে কথাগুলো বললাম সেই ব্যাখ্যাটা দিতে পারেন, 100% ফুল মার্কস আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, 100% আপনি ফুল মার্কস পরীক্ষায় পাবেন। কথা ক্লিয়ার? ঠিক আছে, এরপরে দেখি আমরা। এই যে স্যার আমরা এখন হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াসিং পদ্ধতি নিয়ে আলোচনা করব। ভোল্টেজ ডিভাইডার বায়াসিং পদ্ধতি নিয়ে একটু আলোচনা করব। তো এই ক্ষেত্রে কিছু কথা একটু মাথায় রাখেন। এটা হচ্ছে আমাদের বেস টার্মিনাল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইমিটার, এটা হচ্ছে আমাদের কালেক্টর টার্মিনাল। ওকে, সো ভোল্টেজ ডিভাইডার, ডিভাইডার মানে হচ্ছে এখানে ভাগ হয়ে যাবে। ভোল্টেজ ডিভাইডার মানে কি স্যার? এখানে ভোল্টেজটা ভাগ হয়ে যাবে, মানে আপনি যে এখানে ইনপুট ভোল্টেজটা দিচ্ছেন, ঠিক আছে, এখানে আপনি যে ইনপুট ভোল্টেজটা দিচ্ছেন সেই ইনপুট ভোল্টেজটা আমাদের এখানে R1 এবং R2 যে দুইটা রোধ আছে তাদের মাধ্যমে কিন্তু কি হয়ে যাবে স্যার? ভোল্টেজটা ভাগ হয়ে যাবে, ভোল্টেজটা ডিভাইড হয়ে যাবে, অর্থাৎ ভোল্টেজটা ডিভাইড হয়েই আপনার বায়াসিং হবে। সো দেখেন, কারণ এটা আর ভোল্টেজ ডিভাইডার বায়াসিংটা হচ্ছে এখানে তাপমাত্রার পরিবর্তনের উপর নির্ভর করে না, সেজন্য এটা হচ্ছে উন্নত একটা স্টেবিলাইজেশন আপনাকে প্রোভাইড করে। সেই জন্য আমরা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াসিং পদ্ধতিটা ব্যবহার করে থাকি। এখন খেয়াল করেন, এই যে দুইটা রেজিস্টর R1 এবং R2, এই দুইটা রেজিস্টরকে এই দুইটা রেজিস্টরকে আমরা এই যে আমাদের VCC এর সাথে আমরা হচ্ছে RRE সংযুক্ত করি। ঠিক আছে, সো RRE সংযুক্ত করার কারণে এই যে R1 এবং R2 এর সংযোগস্থলে ট্রানজিস্টরটা বেসের সাথে যুক্ত থাকে, যা বেসে একটা ধ্রুবক বা একটা স্টেবল ভোল্টেজ তৈরি করে। মানে এখানে আমরা যে ইনপুট ভোল্টেজটা দেই, এই ইনপুট ভোল্টেজটা কি হয় স্যার? এই যে ইনপুট ভোল্টেজটা যে বেসে একটা কনস্ট্যান্ট যে ভোল্টেজ আছে সেই কনস্ট্যান্ট ভোল্টেজ কিন্তু প্রদান করে। ঠিক আছে, তাদের সংযোগস্থলে। ফলে ইমিটারের সাথে এই যে আর এই যে যুক্ত রেজিস্টরটা আছে, ইমিটারের সাথে যে লোডটা আছে, এই লোডটা যুক্ত থাকে, যা স্টেবিলাইজেশনে আপনার সাহায্য করে। এবং আর এর এই যে আমাদের ইমিটারের সাথে যে রেজিস্টরটা আছে, এটা সমান্তরাল একটা বাইপাস ক্যাপাসিটর থাকে, যাতে এসি গেইন কমে না যায়। এখানে কিন্তু আমাদের কি থাকে স্যার? একটা ক্যাপাসিটর সংযুক্ত থাকে। এই ক্যাপাসিটরটা যুক্ত থাকার কারণেই আমাদের এখানে যাতে এসি গেইনটা না কমে যায়। ঠিক আছে, সেখানে আমাদের R1 এবং R2টা এমন ভাবে নির্বাচন করা হয় যাতে আমাদের এই যে আউটপুট ভোল্টেজটা বা এই যে বেস ভোল্টেজটা যাতে আমাদের স্থির থাকে, এবং তাপমাত্রার কারণে আইসি কারেন্টটা বাড়াতে চাই। ঠিক আছে, তবে আমাদের আই কারেন্টটা বেড়ে যায়, আর এক্ষেত্রে আমাদের ভোল্টেজ ড্রপটা স্থির থাকে। ঠিক আছে, তাই আমরা বলতে পারি যে এইভাবে আমরা হচ্ছে একটা ভোল্টেজ ডিভাইডার বায়াসিং করতে পারি। ঠিক আছে, এই ভোল্টেজ ডিভাইডার বায়াসিং পদ্ধতি হচ্ছে এইটা। পরীক্ষায় আসার মতো পরীক্ষায় আসার মতো কিছু রচনামূলক অলরেডি স্যার আমি দিয়ে দিয়েছি, চাইলে আপনারা সেটা এখান থেকে পড়তে পারেন। কোথায় স্যার? ঠিক আছে, শুরুতেই দিয়ে দিচ্ছি, এই যে স্যার রচনামূলক গুলো এখানে দেওয়া আছে।
তারপরে আমাদের দেওয়া আছে স্যার এই যে সংক্ষিপ্ত, ঠিক আছে, এই যে আমাদের সংক্ষিপ্ত গুলো। ঠিক আছে, তাহলে মোটামুটি রচনামূলক তো আমি যতগুলো পারলাম কমপ্লিট করে দিলাম। আগের ক্লাসে যেগুলো পড়াইছিলাম, আগের ক্লাসে হচ্ছে আমরা এগুলো তো শেষ, জিরাটাইট পড়াই দিলাম, ডিসি পাওয়ার সাপ্লাই, এটা এটা ঠিক আছে। সো মোটামুটি যতটুকু পারছি আমি, আমার দ্বারা সম্ভব হয়েছে, আমি ইনশাল্লাহ চেষ্টা করছি আপনাদেরকে বুঝাই দেওয়ার জন্য, ঠিক আছে। সো বাকিগুলো আপনারা একটু নিজেরা পড়ে নেবেন। আহ যেহেতু পরীক্ষা, আহ আমি আর বেশি ক্লাসটা দীর্ঘায়িত করতে যাচ্ছি না। সো ক্লাসটা এখানে আমি শেষ করে দিচ্ছি, আপনারা বাকি অংশটা পড়ে নেবেন ইনশাল্লাহ, ঠিক আছে। সো আজকের ক্লাসটা এখানে শেষ হতে যাচ্ছে, ইনশাল্লাহ সামনে কোনো ক্লাস আপনাদের সাথে আবার দেখা হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ।